এখন আমি যখন ১ কোটি টাকা জেনারেট করতে পারছি, আমি চাইলে ১০ কোটি করতে পারবো, ১০০ কোটি করতে পারবো। এটা বলতে গেলে আমার ভুলক্রমে ব্যবসাটা হয়ে গেছে। এক রাতে প্রায় ৩ থেকে ৫,০০০ মেসেজ। মানুষে ব্লগার বলতো, আমার কাস্টমারকে যদি আমি যত স্কিল করব, আমার কাস্টমার কিন্তু তত স্মার্ট হবে। প্রথমত কথা হচ্ছে ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলির, মানে একদম নিম্ন মধ্যবিত্ত কিন্তু। আমি আমার কনটেন্টের দমে উঠবো। আমার ফলোয়ার ফ্যান বেস কিচ্ছু ছিল না। ভাই আমি কিন্তু পদে লস খাইছি, ধাক্কা খাইছি। আমাকে কিন্তু প্রায় অনেকেই ঠকাইছে। আব্বু এক কথায় ইন্টারেস্টেড না যে না এইসবের কোনো ফিউচার থাকতে পারে না। ২ টাকার ব্যবসা। অনেক রাত আমার কষ্ট করতে হচ্ছে। ইভেন এখনো পর্যন্ত আমি ৪টা-৫টা বাজে ঘুমাচ্ছি। বাট এই বিষয়ে তো আপনি দক্ষ না। আপনি যে এখানে ৫০ টাকা ইনভেস্ট করবেন, এখান থেকে যে ফিডব্যাক আসবে তার গ্যারান্টি আপনাকে কে দিবে? দ্য গ্রোথ পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আপনাদের জন্য আমি একজন খুব স্পেশাল, আবারও বলতেছি ভেরি ভেরি স্পেশাল একজন গেস্টকে আমি নিয়ে আসছি, যিনি মাত্র ৫০,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এইটাকে কোটি টাকার ঘরে নিয়ে যেতে পারছেন। এখন আপনি বলতে পারেন ভাই কোটি টাকার বিজনেস আর অনেকেই করে। এখন আমি স্টিল অনেকে করার পরও আমি স্টিল আমার এই গেস্টকে স্পেশাল গেস্ট বলতেছি। রিজন হচ্ছে আমার আজকের যিনি গেস্ট উনি ১ টাকাও পেইড অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়াই ওনার বিজনেসকে অর্গানিক্যালি কোটি টাকার ঘরে নিয়ে গেছেন। আমি আবারও বলতেছি ৫০,০০০ টাকা দিয়ে উনি একটা ব্যবসা শুরু করছেন এবং অর্গানিক ওয়েতে অনলি কন্টেন্ট বানিয়ে বানিয়ে এই বিজনেসকে কোটি টাকার ঘরে নিয়ে গেছেন এবং ওনার এই গল্পটা অলরেডি অসংখ্য টিভি চ্যানেল এবং নিউজ চ্যানেলে উঠে আসছে। সো চলেন কথাবার্তা কম বলে আপনাকে পরিচয় করাই দিই আমার আজকের গেস্টের সাথে। যদিও আমার আজকের যিনি গেস্ট ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম বাঁধন, বাট ওনাকে আমরা সবাই চিনি বাঁধনস ওয়ার্ল্ড নামে। সো বাঁধন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাঁধন ভাই। সো দারুণ একটা কনসেপ্ট। চলেন ভাই আমরা শুরু করি। সো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি শুরুটা করলেন কিভাবে? আচ্ছা। সো আজকে আমি অবশ্যই এটা ক্লিয়ার করার ট্রাই করব। কারণ আমি চাই না কখনো কেউ বিভ্রান্ত হোক। পাশাপাশি একদম সঠিক ইনফরমেশন দিয়েই মানুষ অনুপ্রাণিত হোক। যেহেতু আমার ভিডিওটা অনেক দেখার পর অনেক উদ্যোক্তা নতুনভাবে তৈরি হচ্ছে। সো শুরুটা যদিও আমার হার্ড ছিল, বাট আমার স্টার্টিংটা ছিল হ্যাঁ, অবশ্যই টিউশন দিয়েই আরকি। কারণ আমার ইনকাম সোর্স বলতে তেমন কোনো কিছু ছিল না। আমি একটা স্টুডেন্ট পড়াইতাম ক্লাস 7 এর। সো আন্টি আমাকে ৳২,০০০ দিত। সো মজার বিষয় আমি ৳২,০০০ থেকে ৳১,৮০০ দিয়ে আমি প্রোডাক্ট কিনতাম। আমার প্রোডাক্টের নেশা একদম ছোটবেলা থেকে, একদম যখন আমি ক্লাস 4-5 এ পড়ি তখন থেকে আমি প্রোডাক্ট, গ্যাজেট আইটেম, রোবট এগুলা কিনতাম। সো ওইভাবে শুরু হয়। তো এরপরে আমি যে এই ২,০০০-৪,০০০ জমানোর পর আমি ফ্যামিলিকে একটা প্রেশার ক্রিয়েট করি। আমি পরে আসবো যে আমি স্টার্টিংটা কীভাবে করছি। তো আগে আমি ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করি যে আমার কিছু ইনভেস্টমেন্ট লাগবে, আমাকে কিছু টাকা দাও। তো এক কথায় তারা না। কারণ এই ব্যবসা করবে, ব্যবসার কোনো মানে ফিউচার নাই। সত্যি কথা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এইখানে সাকসেস হইতেও পারো, নাও হইতে পারো। একটা রিস্ক থাকে। বাট চাকরির মধ্যে না একটা মানে ফিক্সড অ্যামাউন্ট। আপনি ১০,০০০ পাচ্ছেন ১০, ঝড়, বন্যা যাই হয়ে যাক না কেন, আপনার কিন্তু মানে আপনার স্যালারিটা ফিক্সড। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এমন না। সো আমার বাবা-মা আমার প্রতি মানে 1% ভরসা করতে পারে নাই। দেখতো আমি মোবাইল নিয়ে এই নিয়ে সে নিয়ে পড়ে আছি। বাট তারা ভরসাটা করতে পারে নাই। তারপর আমি ফ্যামিলির মধ্যে একটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ লাগাই দিই যে না আমার দিতেই হবে। মানে আমি প্রেশার ক্রিয়েট করি। এটা ট্রু। অ্যান্ড দেন আমি তাদের থেকে প্রায় আমার নিজের ছিল ৳২০,০০০ পুঁজি। পুঁজি বলতে ওই যে টিউশনের টাকা জমিয়ে হইছে ২০,০০০। হ্যাঁ, সেভিংসটা হচ্ছে ২০,০০০। তাদের থেকে আমি ৳৩০,০০০ কালেক্ট করি। এই হচ্ছে ওভারঅল ৳৫০,০০০। এটাই হয়তোবা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। হ্যাঁ। হ্যাঁ, ৳২,০০০ দিয়ে আমি শুরু করছি বলতে ৳২,০০০ আমার মাসিক বেতন ছিল। আর ৳২০,০০০ আমার নিজের ছিল। ৳৫০,০০০ মানে ৳৩০,০০০ কালেক্ট করে এই হচ্ছে ৳৫০,০০০, যেটা দিয়ে আমার ফার্স্ট ব্যবসায় ইনভেস্ট ছিল আরকি। অ্যান্ড রাইট নাও আপনারা সবাই হয়তোবা জানেন যে ১,১০,১৫,২০ মানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি শুরু তো করছিলেন ৫০,০০০ টাকা দিয়ে। একদম সলিড আনসার, এটা সলিড নাম্বার। এই ৫০,০০০ যখন কোটিতে পৌঁছাইলো, সো ওই ৫০,০০০ টাকা যখন হাতে ছিল, ওই বাঁধন আর এই বাঁধনের মধ্যে পার্থক্য কোথায়? ভাইয়া আকাশ পাতাল পার্থক্য। মানে বিষয়টা যদি আমি বলি আমার শরীরের মানে কাঁটা দিয়ে দিছি বিষয়টা ঐরকম। যে তখনের আমার চিন্তাভাবনা ছিল যে আমি কোনো রকম মাসে ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০ টাকা সেল করব। আমার এখান থেকে তো কমপক্ষে আমার ৫০,০০০, ৮০,০০০ টাকা লাভ থাকতেছে, প্রফিট থাকতেছে, এনাফ। বাট এখন আমি যখন ১ কোটি টাকা জেনারেট করতে পারছি, আমি চাইলে ১০ কোটি করতে পারবো, ১০০ কোটি করতে পারবো। কারণ আমি সেই প্যাটার্নটা জানি। হয়তোবা আমার কাছে এখন সেই সোর্স ইনভেস্টটা ঐরকমভাবে নাই। থাকলে আমি ইনশাআল্লাহ করে দেখাবো, এন্ড আমি করব। আমারও ওইটাই কিন্তু এখন আপনি ভাবতে পারেন যে বাঁধন ভাই হয়তোবা একটা লেভেলে পৌঁছায় গেছে। বাট আমার মতে আমি এখনো কিছু করতে পারি নাই। যতটুকু হইছে আলহামদুলিল্লাহ, বাট আমার এখনো অনেক কিছু করা বাকি আছে। তবে ৳৫০,০০০ মধ্যে যে হ্যাপিনেসটা ছিল হয়তোবা এখন সেটা পাচ্ছি না। কারণ ভাইয়া তখন ৳৫০,০০০ মানে অনেক, অনেক আমার জন্য অনেক ছিল। এখন একটা সিঙ্গেল প্রোডাক্ট
যেমন আমার রুমের এসিটা বা একটা সিঙ্গেল গ্যাজেটের ভিতরে আমি কিন্তু ৫০-১ লাখ টাকা খরচ করে ফেলতেছি। তো এখনের পার্থক্যটা মানে যে হ্যাপিনেসের পার্থক্যটা এটা আমি কখনোই টাকা দিয়ে আমি কনভার্ট করতে পারব না। কারণ ৳৫০,০০০ র ভ্যালু তখনের সময় আমার কাছে অনেক বেশি ছিল। আচ্ছা বাঁধন ভাই, ধরেন কেউ যদি ব্যবসাপাতি শুরু করার চিন্তা ভাবনা করে, প্রথম যে প্রবলেমটা কেউ ফেস করে, আমি কি নিয়ে ব্যবসাপাতি করব? এখানে আমাদের বড় প্রবলেম একটা। এমনও আছে যে হয়তো আমার কাছে ১০ লাখ টাকা পড়ে আছে, বাট আমি অপরচুনিটি খুঁজতেছি। কোথায় গেলে টাকাটা আমি ইনভেস্ট করতে পারবো? কি কিনে এনে বিক্রি করলে এটা প্রফিটেবল কিছু হবে? সো আপনি যখন শুরু করছেন, আপনি কিন্তু গ্যাজেট আইটেম দিয়ে শুরু করছেন। বাট রাইট নাও আপনি অনেক কিছু করতেছেন। বাট শুরুটা করছিলেন গ্যাজেট আইটেম। এই গ্যাজেট আইটেম দিয়ে শুরু করলে আপনার বিজনেসটা ভালো হবে, এই কনসেপ্টটা কোথা থেকে আসছে বা কেন আপনি শুরু করছেন গ্যাজেট দিয়ে? মূলত আমি একটু আগে যেতে হবে তার জন্য। আমি সাথে আমি একটু ইন্টারাপ্ট করি। জি, শিওর, শিওর, শিওর। সাথে আপনি আমাদেরকে এটাও বোঝাবেন যে আপনি গ্যাজেট শুরু করছেন, এর মানে কিন্তু এটা না যে সবাই গ্যাজেট না, নিয়ে না, ব্যবসা না, শুরু না। করবে, সবার জন্য ব্যাপারটা এটা এমন না। ওয়ার্ক করবেও না। সো হুম, হুম, হুম। তারা কিভাবে চিন্তা ভাবনা করবে যে সে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে? প্রথম কথা হচ্ছে ভাইয়া আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। নিশ মানে সাবজেক্ট। আপনি কোনটা নিয়ে কাজ করবেন। হতে পারে এই যে আমার যে মানে পড মাইক বলেন বা যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি, সেটাও কিন্তু একটা গ্যাজেট হইতে পারে। সো সবার জন্য কিন্তু সব গ্যাজেট ওয়ার্কেবল হইতে নাও পারে। যেমন অনেকে টি-শার্টে বিজনেস করতেছে, স্নিকার্সে বিজনেস করতেছে। আমি গ্যাজেটে বিজনেস করছি। আমি কিন্তু মাল্টিপল জায়গায় এপ্লাই করার পর আমার যখন এই জিনিসটা কাজে লাগছে, দেন আমি এটাতে ফোকাস করছি। একটু থামাই ভাই। তার মানে পয়েন্টটা হচ্ছে ভাইয়ার প্রথম বিজনেস গ্যাজেট না, যেটা আমি এইমাত্র বুঝতে পারলাম। মাল্টিপল অফ জিনিস নিয়ে ট্রাই করার পর ভাইয়ের কাছে মনে হয়েছে গ্যাজেট আমার জন্য ক্লিক করতে পারে, দেন আপনি গ্যাজেট। গ্যাজেট নিয়ে আমি মানে একদম মার্কেটে নেমে গেছি। এর আগে আমি ট্রাই করছি যে কোনটা হইতে পারে, আমি এনালাইসিস করছি, অনেক কিছু ছিল। দেন আমি যখন মানে আমার TikTok, Facebook, Instagram এ আমি একটা ভিডিও পাবলিশ করি। এটা বলতে গেলে আমার ভুলক্রমে ব্যবসাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সো বিষয়টা এমন ছিল যে আমি পিআর মার্কেটিং করতাম। যেমন সেলিব্রিটিদেরকে বা এরকম যেমন প্রোডাক্ট পাঠায় না? বিষয়টা ঐরকম। আমি ছোটখাটো একজন ইনফ্লুয়েন্সার ছিলাম। তো আমার ৩০-৪০ হাজার ফলোয়ার ছিল। সেইখানে আমি যখন আমার ফেসবুকের কথা বলি মানে এমন ছিল একটা প্রোডাক্ট নিয়ে আমি মানে ভিডিও মেক করি। প্রোডাক্ট নিয়ে ভিডিও মেক করার পর আমি বলছিলাম মানে ভুলক্রমে বলছিলাম এই গ্যাজেটটা বাঁধন ওয়ার্ল্ডে এভেলেবেল। ভুলক্রমে বলছিলাম। এক রাতের মধ্যে এত পরিমাণ মেসেজ তখন আমি বুঝতে পারলাম আমার হয়তোবা এইখানেই সবকিছু। বাট আমি এইটা রেখে আমি সব জায়গায় দৌড়াচ্ছি। দেন আমি শুরু করলাম মানে আমি তখনই ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করি যে না আমার করা লাগবে। আমি ট্রাই করি। কত কিছু ট্রাই করছি। আমি ভাইয়া মানে ড্রাইভিং শিখলাম। আমি ভাইয়া IELTS কোর্স কমপ্লিট করলাম। মানে এমন কোনো কিছু নাই যে আমি করি নাই। আমি চেষ্টা করছি যে আমি সবকিছু শিখে রাখবো। আমি এই যে কি বলে বেসিক কম্পিউটার থেকে গ্রাফিক ডিজাইনিং সবকিছু করছি। কারণ ভাইয়া লাইফের কার কখন কোন স্কিলটা কাজে লাগে কেউ বলতে পারে না। ইভেন এই যে এখন আমি ধরেন রাত ৯টা, ১০টা, ১১টা বাজে। আমি এখন ডিজাইনারকে মানে হায়ার করতে পারতেছি না বা আমি তাকে পাচ্ছি না, সে অফলাইনে। আমি কিন্তু যদি আমার বেসিক নলেজটা থাকে আমি নিজে, নিজে রেডি করতে পারতেছি। তো স্কিল আপনি যদি শিখে রাখেন ভাই এটা কখনোই বৃথা যাবে না। মানে বলে না আল্লাহ যে বলে মানে বিষয়টা এমন যে পরিশ্রম কখনো বৃথা যায় না। বিষয়টা কিন্তু এরকমই। তো আমি যখন ভাইয়া এই আমার 3D ওয়াল ক্লক ছিল প্রোডাক্টটার নাম। আমি ওইটা আমার Facebook TikTok এ আমি পোস্ট করি অ্যান্ড Instagram এও পোস্ট করি। ২ টা হিট হয়। প্রায় ৩ থেকে ৫ লাখের মতো রিচ হয়। এক রাতে প্রায় ৩ থেকে ৫,০০০ মেসেজ। যেখানে আমার ২-৪ টাও মেসেজ আসতো না। তখন আমি বুঝতে পারি যে না আমার এই ফিল্ডে কিছু একটা ট্রাই করা দরকার। হোক না হোক আমি তো তখন বুঝতাম না যে এই লেভেল পর্যন্ত চলে আসবে। আমি ট্রাই করি আলহামদুলিল্লাহ আমার যে প্রথম ইনভেস্টমেন্টটা যেটা আপনারা হয়তোবা শুনছেন ৳৫০,০০০ ওইটা মাত্র ৪ দিনের ব্যবধানে পুরো স্টক খালি হয়ে যায়। তখনও আমি একটা প্রবলেম ফেস করি আমার মানে অর্ডার ছিল। আমার অর্ডার ছিল, অডিয়েন্স ছিল বাট টাকা ছিল না। সো ব্যবসার জন্য কিন্তু ভাইয়া সবকিছু প্রয়োজন আমার মতে। আচ্ছা, এইখান থেকে আমি আরেকটা ছোট ইনফরমেশন খুঁজে বের করি আপনার এখান থেকে, প্রিভিয়াস আলোচনা থেকে। আপনি বললেন একটা কনটেন্ট রাতারাতি ভাইরাল হইছে, যেখান থেকে বাঁধন ওয়ার্ল্ডে মানুষ যাওয়া শুরু করছে। সো দেখেন, আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যেটা বলি যে বাঁধন ভাই যেমন গ্যাজেট নিয়েই ব্যবসা শুরু করেন নাই, উনি আগে আরও কিছু টেস্ট করছেন, চিন্তা ভাবনা করছেন, ট্রাই করছেন, বাট লাকিলি এটা ওনার সাথে ম্যাচ করে নাই, এবং উনি যখন বুঝতে পারছেন গ্যাজেট ওনার সাথে ম্যাচ করে, উনি গ্যাজেট নিয়ে ঝাঁপ দিচ্ছেন। সিমিলারভাবে আরেকটা জিনিস আপনি বোঝেন, আমি জানি না আপনি এটা ফাইন্ড আউট করছেন কিনা, বা আমি আমার অডিয়েন্স উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে বাঁধন ভাই কিন্তু ওই যে কন্টেন্টটা ওনার বাই লাখ ক্লিক করছে, উনি কিন্তু ওইটাই প্রথম কন্টেন্ট না। না, এর আগে আমার না? প্রায় ৮০ র উপর ১০০ টার উপর কনটেন্ট ছিল। এক্স্যাক্টলি এটাই আমাদের শেখার জিনিস। জি, জি, জি। দেখেন, আমরা কিন্তু সাকসেস বলতে বুঝি কি? সাকসেস বলতে বুঝি যে বাঁধন ভাইয়ের একটা কন্টেন্ট
মিলিয়ন ভিউ হয়ে গেছে, এখান থেকে হাজারে হাজারে লাখে লাখে মানুষ বাদুন ওয়ার্ল্ডে চলে আসছে। ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা হচ্ছে আপনি 80টা কন্টেন্ট আগে ট্রাই করছেন, ফেল করছেন। ভাই আপনি আমাকে বলেন তো, আপনার যে 80টা কন্টেন্ট ছিল কয়টা ভিউ হইতো এখানে? এখানে আমি এভারেজ ভিউর সংখ্যা যদি বলি 30টা, 80টা, 100টা, সর্বোচ্চ 500টা। 500টা হইলে আমার রাতের ঘুম হারাম। এখন আমরা করি কি, আমরা ওই 30টা 80টা 100টা দেখে আমরা আমরা ভাবি কি, ডিমোটিভেট হয়ে যায়। আমাকে দিয়ে না, বোধহয় আমি হবে এত না। কষ্ট করে একটা কনটেন্ট বানাইলাম, এতক্ষণ 2 ঘন্টা এডিট করলাম, মাত্র 500টা ভিউ। 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ করার পর ধুর বাদ দিয়ে দেই। এর মানে ভাই আমাকে ট্রাই করে যাইতেই হবে সাকসেস পাওয়ার আগ পর্যন্ত, কোনো থামাথামি নাই। আপনার কনটেন্টে দম থাকলে, যদি একটু ইউনিক কিছু থাকে, সেটা যদি আপনার অডিয়েন্সকে বোঝাইতে পারেন, ভাই অবশ্যই একসময় না একসময়, হয়তোবা 1 মাস, 2 মাস, 3 মাস, কারো ভাইয়া এই যে বড় বড় কোম্পানি দাঁড় হইতে ভাইয়া 12-14 বছর লেগে গেছে। সেখানে ভাই আমরা 1টা মাস ওয়েট করতে রাজি না। বিষয়টা হচ্ছে এরকম আরকি। আচ্ছা বাঁধন ভাই, আমি যতটুকু জানি আপনি এখন পর্যন্ত এই যে কোটি টাকার বিজনেস আপনি তৈরি করে ফেলছেন, এখন পর্যন্ত আপনি 1 টাকার পেইড অ্যাড রান করেন নাই, না ফেসবুকে, না টিকটকে, না গুগলে। কোনো জায়গায় না। আমি নিজে কিন্তু পেইড অ্যাড নিয়ে কাজ করি, আমার ক্লায়েন্ট হচ্ছে সব পেইড অ্যাডের ক্লায়েন্ট, আমরা পেইড অ্যাড দিয়ে বেচা বিক্রি করি। বাট আপনি এই কারণে আমি বুঝি আপনি স্পেশাল, যে আমি আমি খুব সম্ভবত আমার লাইফে আপনাকে থার্ড মানুষ দেখতে পাচ্ছি যিনি কোনো পেইড অ্যাড রান করেন বাট কোটি টাকার ব্যবসা দাঁড়া করাইছে। সো এই যে পেইড অ্যাড আপনি রান করেন না, আপনার কি পেইড অ্যাডের প্রতি কোনো বিতৃষ্ণা আছে, নাকি আপনি মনে করেন যে আমার অর্গানিকলি আমি ভালো করতে পারতেছি, কি কারণে পেইড অ্যাডে যান? অ্যাকচুয়ালি ভাইয়া, প্রথমত কথা হচ্ছে ভাইয়া, আমি মিডল ক্লাস ফ্যামিলির, মানে একদম নিম্ন মধ্যবিত্ত কিন্তু। তো সেই ক্ষেত্রে আমার বাজেট কিন্তু, অ্যাড মানি বাজেট। আপনি যদি ২,০০০ ৪,০০০ টাকা নিয়ে ভাবেন যে আমি অ্যাড রান করবো, তাইলে আমার মতে আপনার জন্য অ্যাড রানটা না। কমপক্ষে ভাই পার মান্থ ১০,০০০ টাকা একদম চোখ বন্ধ করে আপনার ইনভেস্ট করা লাগবে। তো আমরা মিডল ক্লাস কিভাবে এত টাকা ইনভেস্ট করব? তাও জাস্ট অ্যাডের পিছনে, প্রোডাক্ট পারচেজ করা সবকিছু বাদ। তো আমি আমার সাইড থেকে আমি চিন্তা করলাম এখানে আর ইনভেস্ট করব না। আমি আমার কনটেন্টের দমে উঠবো। আর সত্যি কথা বলতে কি ভাইয়া, পেইড জিনিসটা এরকম, মানে আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে দেখেন, একটা পেইড অ্যাডে ক্লিক করার সাথে সাথেই বাকি অ্যাডগুলোও কিন্তু আমার সামনে আসতেছে। কিন্তু অর্গানিকের হিসাব আলাদা। অর্গানিক হচ্ছে আপনি অর্গানিকভাবে ক্যামেরার সামনে আসতেছেন, প্রমোশন করতেছেন, মানে মানুষ ফিল করতে পারতেছে যে এই জিনিসটা অর্গানিক। তো দ্যাটস ওয়াই আমি সবসময় প্রেফার করি যে অর্গানিকলি মার্কেটিংটা করার। তবে আপনার কাছে যদি সেই রকম বাজেট থাকে, তাহলে ভাইয়া আপনার অর্গানিক করা মানে করতে পারেন, তবে পেইডটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি পার্সোনালি ভাইয়া অর্গানিকটা বেশি প্রেফার করি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে। ওকে ফাইন, তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো যারা নতুন উদ্যোক্তা তাদের ডেফিনেটলি অর্গানিক দিয়ে শুরু করা উচিত। কারণ আমিও বললি কি, লাইক ধরেন আমরা ফেসবুকে যদি অ্যাড রান করতে যাই $1 সমান 150 টাকা অলমোস্ট চলে যায়। এখন একটা প্রোডাক্টের প্রফিট থাকে কয় টাকা? তার উপর 400 যদি টাকা। একটু ছোট প্রোডাক্ট হয়, ছোট প্রোডাক্ট হয়তো কথাই নাই। সো অর্গানিক্যালি ট্রাই করতে পারলে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত যা পাবেন তাই প্রফিট। আপনার ৳1 আপনাকে ফেসবুকে দিতে হচ্ছে না। রাইট, যা পাচ্ছি তাই প্রফিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার কাছে মনে হয় কি, এই যেমন ধরুন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি যে এই যে আপনার একটা লয়াল ফ্যান বেস তৈরি হয়েছে, তাই না? এটা কিন্তু পেইড অ্যাড রান করলে কখনোই হইতো না। এই যে আপনার সাথে হইতে পারে connectivity, 1% 2% হইতে পারে। বাট আমার এখানে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার কনফিডেন্স আছে আমার অডিয়েন্সের প্রতি, যে আমার এখানে প্রায় ফেসবুক পেজে 1,30,000 সামথিং হবে। সো এইখানে প্রায় 1,00,000ই আমার প্রতি লয়াল। তারা আমাকে একটা বিশ্বাস করে। কারণ এটা অর্গানিকভাবে আসছে। তারা আমাকে দেখতেছে, প্রতিনিয়ত দেখতেছে। আর বুস্টের বিষয়টা কিন্তু ভাইয়া, একটা আপনি বুস্ট করতেছেন, আসতেছে, বুস্ট করতেছেন না, ফ্রিজ। বিষয়টা ওইরকম হয়ে যায় আরকি। আচ্ছা এই যে আপনার লয়াল কিছু ফ্যান ফলোয়ার, এদেরকে তো আপনি কাস্টমারে কনভার্ট করছেন, ওয়েটা কি, কি করছেন আপনি, কি জাদু দিচ্ছেন? ভাইয়া, অ্যাকচুয়ালি আমি বিষয়টা যদি ডিটেইলসে বলি। আমরা ডিটেলসেই শুনতে আচ্ছা, চাই। ঠিক আছে ভাইয়া। বিষয়টা হচ্ছে ভাইয়া, প্রথমত আমি যে কনটেন্টগুলো বানাইতাম, আমি আমার কাস্টমার এন্ড, মানে সরি, অডিয়েন্স এন্ড থেকে চিন্তা করতাম। আমার অডিয়েন্স কারা? তারা আমার সাথে রিলেট করতে পারে কিনা? তাদের বেসটাকে আমি প্রথম আইডেন্টিফাই করি। তারপর সেই অনুযায়ী আমি কনটেন্টগুলো ডেলিভারি করি। আমার কনটেন্টগুলো যদি আপনি দেখেন, ওইরকম হাই প্রফেশনাল না, আপনার ওইরকম হাই এডিটিং না। কিন্তু খুব ইজিলি মানে পাবলিক ক্যাচ করতে পারতেছে। তারা ভাবতেছে, আরে এটা তো আমার মতো, আমিও চাইলে পারবো। এই যে মানুষের ভালো লাগা, ভালোবাসা, এখান থেকে তারা আমার সাথে কানেক্টেড হয়ে গেছে। তারপর আমি সার্ভিস সেল করা শুরু করি। যে অনেকে আছে যে বিষয়টা হয়তোবা আমি যদি এক্সপ্লেন করি, আপনি শাহরুখ খানের একজন ভক্ত, বড় ভক্ত। এখন শাহরুখ খান একটা কলম সেল করতেছে। সে যদি ৳৫ কলম ৳৫০০ দিয়েও সেল করে, আপনি নিতে বাধ্য। বিষয়টা এরকম। আমার যদি ওইরকম ফ্যান ফলোয়ার নাই, বা আমি তাদেরকে এখনো আমার ফ্যান ভাবি না, তারা আমার একটা পরিবার। তো পরিবারটা বিষয়টা এমন যে তারা আসলে আমার থেকে প্রোডাক্ট পারচেজ করতে পছন্দ করে। মূলত প্রোডাক্ট সেল মানে সেল করতেছি, বিষয়টা এমন না। আমি একটা হ্যাপিনেস সেল করতেছি। আমি সবসময় চাই যে তার সমস্যাটা কি সেটা শোনার। ভাইয়া দেখেন, বিজনেস সবাই করতেছে।
আপনি যদি মার্কেট প্লেস দেখেন সবাই মানে অনেক বড়, বড় ব্যবসায়ী আছে, অনেক মানে দামি, দামি প্রোডাক্ট সেল করতেছে। বাট আপনি কয়জন সমস্যার সমাধান করতেছে, কাস্টমার প্রবলেমটা শুনতেছে। আমি চেষ্টা করি কাস্টমার প্রবলেমটা শোনার, তাকে একটা সুন্দর ফিডব্যাক দেওয়ার, তার বাজেট শোনার, তার যে প্রোডাক্টগুলো সাজেস্ট করার, তারপর সেল করা। অ্যান্ড আফটার সেল সার্ভিস যেটা বলা হয়, যে সে নেওয়ার পর সে কেমন ফিল করতেছে, এই প্রোডাক্টটা তার জন্য কেমন মানে ভালো হইছে নাকি খারাপ হইছে, সবকিছু যে শুনতেছি সে আমার প্রতি লয়াল হয়ে যাচ্ছে, সে রিপিটেডে মানে পরিণত হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার ব্যবসার ভাইয়া মূল সিক্রেট। মানে আমি একটা প্রথমত সে আমার অডিয়েন্স, সে আমার পেজে আসলো, ভিজিট করলো, ফাইন। কয়েকদিন যখন সে দেখলো আমি প্রোডাক্ট সেল করতেছি, সে যেহেতু আমাকে পছন্দ করা শুরু করে দিছে, সে অবশ্যই চাইবে বাঁধন ভাইয়া থেকে একটা প্রোডাক্ট ট্রাই করি। যখন সে ভালো প্রোডাক্টটা পাচ্ছে, সে কিন্তু আবার আরও 10 জনকে রিকমেন্ড করে দিচ্ছে। আর সাথে যদি ছোটোখাটো একটা গিফট দেওয়া যায় তাহলে তো ভাই মহা খুশি। বিষয়টা এরকম আর কি। আমি একটা জিনিস শুনছি, সেটা হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট পাঠান, আপনাকে সিগনেচার করেন। আমি জানি না এখনো করেন কিনা, বাট আমি একটা শুনছি। সো এই আইডিয়া কোত্থেকে আসলো? ভাইয়া এটা আসলে আমার মানে নিজের কাছ থেকে মানে এই জিনিসটা ফিল হইতো যে না, আমি তাকে দিচ্ছি, আমার নিজের হাতে প্যাকেজিং হচ্ছে, সে যাতে ফিল করতে পারে যে বাঁধন ভাই প্যাকেজিং করতেছে, আমি খুলতেছি একটা মানে এইটার জিনিসটা আমি আপনাকে কিভাবে ফিল করাই, যে নিজের সম্পর্কের কিছু মানুষ থাকে, যেমন আমার বাবা আমাকে একটা গিফট পাঠাইলো, আমার স্মৃতিতে থাকবে আমার বাবা প্যাকেটিং করছে, আমার ভাইয়া প্যাকেটিং করছে, বিষয়টা ওইরকম। তো আমি যখন একটা সিগনেচার দিচ্ছি, সে ফিল করতে পারে যে বাঁধন ভাই প্যাকেটিংটা করছে, মানে বাঁধন ভাই আমাকে প্রোডাক্টটা সেন্ড করছে। সো এই জিনিসটার জন্যই ভাইয়া মূলত আমি একটা সিগনেচার দিয়ে দিই। হয়তোবা এটার ভ্যালু খুব বেশি একটা হবে না। বাট আমার কাস্টমাররা খুব খুশি হয়। ইভেন অনেক সময় রাগান্বিত হয়ে যায় এরকম, যে বাঁধন ভাই আমাকে গিফট সেন্ড করলেন না। বাঁধন ভাই আপনার সিগনেচারটা কই? মানে ওরা রাগ হয়ে যায় বিষয়টা। সো ভাই, আপনি তো কন্টেন্ট বানাচ্ছেন। এখন দেখেন আপনি, আমরা যাদের জন্য বেসিক্যালি আজকে পডকাস্টে বসছি, আমার ধারণা সবাই এত ব্যবসাপাতি বোঝে না, সবাই এত কন্টেন্ট বোঝে না। আমিও শুরুতে বুঝতাম না, আপনিও শুরুতে বুঝতেন না। এই যে আপনার কন্টেন্টের জার্নিটা শুরু, এই জার্নিটা শুরু হইছে কিভাবে, অ্যান্ড কোথায় কোথায় আপনি বাধা পাইছেন, আমার অডিয়েন্সকে এখনই শোনাই দেন, তারা যেন এই বাধাগুলা আগে অতিক্রম করতে পারে। ভাইয়া আমি মজার বিষয় হচ্ছে যে আমি ক্লাস 5 থেকেই আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল। একদম ক্লাস 5 থেকে। তো তখন নিয়ে আমি ইন্টারনেট নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম, বাট বুঝতাম না। আর চুরি করে মোবাইল চালানো। বিষয়টা ওইরকম মানে হ্যাঁ, বিষয়টা ওইরকম। চুরি করে আম্মুরটা, মামারটা নিতাম, নিয়ে চালাইতাম। বটম মোবাইলে ভাই, বটম মোবাইলে আমি ফেসবুক চালাইতাম। বুঝতে পারছেন? চ্যাট করতাম বটম মোবাইলে। তো জিনিসটা অনেক মজার ছিল। তো আমার কনটেন্টটা আমি ক্লাস 8 থেকেই শুরু করছিলাম। সম্ভবত 7-8। আমি ওই যে আমার একটা ক্যামেরা ছিল 1 জিবি র্যামের, সরি মোবাইল ছিল 1 জিবি র্যামের। সো স্যামসাং নাকি আমার ঠিক মনে নাই। তো ওই ক্যামেরা দিয়ে মোটামুটি ভ্লগ-টগ বানাইতাম। মানুষে ব্লগার বলতো, মানে আমি কনটেন্ট বানাচ্ছি এরকম টাইপের। তখন কনটেন্ট নামটা ছিল না, কারণ অনেক আগে। তখন আসলে ভ্লগ হইতো কিন্তু। তো বিষয়টা মানুষ যখন আমারে বলতো, "এই বাঁধন ভাই ব্লগার চলে আসছে।" মানে অন্যরকম। আমার ফলোয়ার ফ্যান বেস কিচ্ছু ছিল না। ১০০-২০০। বাট তাদের সামনে যে একটা মানে প্রায়োরিটি পাইতাম, একটা মোটিভ কাজ করত। তো ওইটা নিয়েই ভাই আমি কন্টিনিউ করি। বাট সত্যি বলতে আমি রেজাল্ট পাইনি। কখনোই পাইনি। আমি ২০২৪-এর শুরুর দিকেই আমার প্রথম হিট হয়। আপনার টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম সব জায়গায়। তো এর আগের কাহিনী যদি আমি বলি ভাইয়া, খুব বাজে একটা অবস্থা ছিল। কারণ আমি এডিটিং করতাম 1 জিবি র্যাম, মানে বুঝতেছেন ভাই, ল্যাগের উপর ল্যাগ। মানে এডিট করতে ভাই দম বের হয়ে যেত। তারপরেও চেষ্টা করতাম। ভিডিও পোস্ট করার পর দেখতাম ৩০০-৫০০। আবার ডিমোটিভেট হইতাম। আবার একটা ভিডিও দেখে মোটিভেট হইতাম। আমি কিন্তু অনেক পডকাস্ট দেখি ভাইয়া। ইউটিউব পডকাস্ট, ইনস্টাগ্রামে রিলস দেখি। মানে মোটিভেশনাল টাইপের। ওইগুলো দেখে আমি আবার মানে মোটিভেট, যে আমি আবার বানাইতে হবে। হইতে পারে। আবার কনটেন্ট বানাচ্ছি, আবার ডাব। মানে এরকম একটা মানে বারবার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বাট রেজাল্ট পাচ্ছি না। অ্যান্ড দেন আমি গত ১ থেকে ১.৫ বছর আগে সম্ভবত ২০২৪-এর কিছু আগে, মানে ২৩-এর লাস্টে, ওই টাইমে আমি কনটেন্ট দেওয়া শুরু করলাম একটু ইউনিক ওয়েতে। রেগুলার টাইপের ব্লগ, বাট রেগুলার। আমার কথা শুনেন ভাইয়া, আমি কিন্তু আগেও কনটেন্ট বানাইতাম, বাট একটু গ্যাপ ছিল। ৭ দিনে একটা, ৩ দিনে একটা, বা ১ মাসে ৩টা। ওইভাবে কিন্তু হয় না। যখন রেগুলার আপনি মানে জিনিসটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন, আপনার অডিয়েন্স কিন্তু আপনার প্রতি হুক হয়ে যাবে। হইতে পারে আপনার অডিয়েন্স ৩ জন, বাট ৩ জনই কিন্তু আপনার ৩,০০০, ৩ লাখ, ৩ কোটি হইতে পারে। সো এই যে যখন আপনি কন্টিনিউয়াস করতেছেন, সাপোজ আপনি প্রতি শুক্রবার আপনি এখানে পডকাস্ট করতেছেন। প্রতি শুক্রবার আপনি আপলোড দিচ্ছেন। মানে আপনার অডিয়েন্স বুঝতে পারতেছে আপনি প্রতি শুক্রবারই আপলোড দিবেন। এই যে যখন আমি জিনিসটা বুঝতে পারলাম, মানে হুক করতে পারলাম, ক্যাচ করতে পারলাম, তখনই ভাইয়া আমি রেগুলারিটি মেইনটেইন করা শুরু করলাম। তারপর রেজাল্ট আসলো না। একটু মন খারাপ হইছে অবশ্য। কিন্তু একটা আমার কনটেন্ট ছিল যে আমি একটা টেবিল পারচেজ করছিলাম। ওইটার পুরো একটা ভ্লগ ছিল। ভাইয়া সত্যি বলতে আমি ওইটাতে তেমন কোনো এফোর্টই দেইনি। মানে আমি ভাবি নাই যে ওইটা ভাইরাল হবে। যেগুলোতে এফোর্ট দিছি ওগুলো কোনো কিছুই হয় নাই। এইটা মানে কোনো রকম আপলোড দিয়ে দিছি।
হুট করে নোটিফিকেশন, আমি যখন দেখি 10K পার হয়েছে আমার মাথা নষ্ট, 10,000 ভিউ। এখন ভাই 1 মিলিয়ন 10 মিলিয়ন হইতেছে, বাট ওই 10,000 ভিউর ফিলটা ভাই আমি এখন আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। তো ভাইয়া রেগুলারলি যদি আপনি একটা কাজ বারবার করেন, এটা আমি আমার রিসেলার মাঝবিড়ির যারা রিসেলার আছে তাদেরকেও বলি, আমি আমার যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলি, আপনি একটা হাতের লেখা আপনি যদি 90 দিন লেখেন, মানে 3 মাস অন্তত একটা বিষয়ের উপর এফোর্ট দেন, আপনি হাতের লেখাতে মাস্টার, মানে একদম মাস্টার হয়ে যাবেন। আপনি নিজে কোর্স লঞ্চ করে ফেলবেন। বিষয়টা হচ্ছে ভাইয়া রেগুলারলি করা লাগবে। আপনি যদি ভাবেন আমি আজকে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আমার কথা শুনে মোটিভেট হয়ে গেলেন, ফাইন। বাট একটা, দুইটা, তিনটা ভিডিও কন্টিনিউ করার পর নাই আপনি হাওয়া, তার মানে এই পুরো সময়টা টাইম ওয়েস্ট করলেন। একটা বিষয় হচ্ছে আপনি যদি এটার পিছনে লাইগা না থাকেন, এফোর্ট না দেন, মানে চেষ্টা কিন্তু সবাই করে, বাট চেষ্টার মতো চেষ্টা কয়জন করে, প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। তো ওইটা করলে ভাইয়া আমি বিশ্বাস করি রেজাল্ট আসবে। যদি আপনি না আসে তাহলে ভাই আপনার চেষ্টায় কোনো কমতি ছিল। এর মানে হইলো প্রথম ফান্ডা হচ্ছে আমাকে রেগুলার ট্রাই করে যেতে হবে। এটা কোনো মানে এটা তো বেরোনোর সুযোগ নাই। এখন প্রথম যে ১,০০০ ফলোয়ার, মানে আমাদের লাইফের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে ভাই আমার ১,০০০ স্টার্টিং ১,০০০ ফলোয়ার আমার দরকার। আমার ইউটিউবে ১,০০০ সাবস্ক্রাইবার দরকার। আমার টিকটক চ্যানেলে ১,০০০ ফলোয়ার আমার চাই। এই যে ১,০০০ ফলোয়ার, আপনি এই প্রথম ১,০০০ ফলোয়ারকে এভাবে কনসিস্টেন্টলি ট্রাই করে চলে আসছেন, না কোনো স্ট্র্যাটেজি ফলো করছিলেন? ভাইয়া সত্যি বলতে এই যে বললাম না আমার ৮০টা না ৯০টা ভিডিও ছিল, আপনার কাছে হয়তো মনে হইতে পারে ৯০টা মানে একটা সিম্পল ওয়ার্ড, বাট বিষয়টা কিন্তু ওইরকম ছিল না। একটা নাম্বার না কিন্তু বিষয়টা হচ্ছে আমি প্রতিদিন প্রতি রাত আমি একটু প্ল্যান করতাম যে কালকে কীভাবে করলে মানে একটু ইউনিক করার ট্রাই করতাম। এখন তো আমি বুঝতে পারতেছি যে আমার কন্টেন্ট কী, আমার কোন ফ্লোতে আগাইতে হবে, বাট তখন আমি একটা ট্রায়াল করতাম, মাল্টিপল জিনিস ট্রাই করতাম, এটা হচ্ছে না ওইটা, কোনো দিন প্রোডাক্ট শ্যুট মানে প্রোডাক্ট নিয়ে, কোনো দিন ব্লগ নিয়ে, মানে বিভিন্ন জিনিস ট্রাই করতাম, হইতো না। সো ওভারঅল লাস্ট টাইম এসে আমি বুঝতে পারি যে না আমার এই জায়গায় আসে আমি হুক হব। বাট তার আগে যখন আমার ১,০০০ ফলোয়ার হয়, তার আগে ভাই আমি দিনরাত এক করে পোস্ট করি। আমার একটা ভিডিওই ১,০০০ হিট করে। আর সবচেয়ে মজার বিষয়, আমি একটা কথা একটু আগে বললাম যে আমার ৮০টা ভিডিও ছিল কিন্তু। আমার এই একটা ভিডিও কিন্তু ৮০টা ভিডিওকে টান দিছে। আপনার কথা বুঝতে পারছেন ভাইয়া? কারণ আমার যখন একটা ভিডিওতে রিচ হইছে, মানে মানুষ আমার কথা, আমার কনসেপ্ট বুঝতে পারছে। বাকি ভিডিওগুলা তাদের সামনে চলে আসতেছে সাজেশন লিস্টে। তো বিষয়টা হচ্ছে এইটাই যে আমি বললাম না চেষ্টা করলে বা পরিশ্রম করলে বৃথা যায় না। তখন আপনার এই যে এই একটা পরিশ্রমের ফল, বাকি ফলগুলোও কিন্তু আস্তে, আস্তে আইনা দিবে। তো এই ১,০০০ ফলোয়ারটা আসছে মূলত আমার একটা কনটেন্ট থেকে। ওই একটা কনটেন্টে মনে করেন ৮০০ আর বাকিগুলো রিচ হইছে ওইগুলা থেকে ১,০০০। মানে রাতারাতি, মানে এই জিনিসটা হইছে রাতারাতি, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা ছিল অনেক দিনের আরকি। রাইট। মানে আমরা হচ্ছে ধরেন যখন খাবার খাই, ফর এক্সাম্পল আমার মা রান্না করছে, আমি তো চোখের সামনে দেখছি ওয়াও পোলাও, ওয়াও মুরগি। বাট এইটা আসতে যে বাজার করতে হইছে, কাটাকাটি করতে হইছে, ধুইতে হইছে, সেদ্ধ করতে হইছে, রান্না করতে হইছে, মসলা দিতে হইছে, আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাভয়েড করি, বাট এটা অ্যাভয়েড করা যাবে না। এই হচ্ছে কনসেপ্ট। ভাইয়া এই যে আপনি বললেন আপনি প্রতিদিন কন্টেন্ট বানান, একদম আপনি আমাকে বললেন যে আপনি ৬টার মধ্যে কন্টেন্ট ডান। প্রথমত প্রতিদিন কন্টেন্ট বানানোর ইন্সপাইরেশন পাওয়াটা আমার কাছে মনে হয় অনেক টাফ। মানে আমি নিজেও কন্টেন্ট বানাই, তো এই লাইট ক্যামেরার সামনে প্রত্যেকদিন বসা, মানে এই ব্যবসাপাতির সময় দেওয়ার পরে ওগুলো তো ছাড়া যাবে না। সো এই যে প্রতিদিন কন্টেন্ট বানান, এটার জন্য এনার্জি কোত্থেকে পান? কোনো রুটিন আছে কিনা? পার্সোনাল কোনো হ্যাক আছে কিনা? কোনো শর্টকাট আছে কিনা? মূলত ভাইয়া প্রতিদিন কনটেন্টটা ওইটা আমি নিয়ত করে রাখছি যে আমার বানাইতেই হবে। মানে আমার ঝড়, বৃষ্টি, ইভেন একটা সময় এমন ছিল যে আমার জ্বর উঠে গেছিল। মানে আমার কথা বলার মতো, ভয়েস ওভার দেওয়ার মতো এনার্জিটা নাই। বাট আমার মাথায় আছে যে আমার অডিয়েন্স আমার জন্য ওয়েট করতেছে। আমাকে বানাইতে হবে। আর আমার কনটেন্ট যে ভিডিও শুটে আমার হেল্প করে আমার ওয়াইফ। জি শিওর। একটা কথা বলছেন যেটা আমার মন ছুঁয়ে গেছে, যে কন্টেন্ট আমাকে বানাইতে হবে কারণ আমার অডিয়েন্স আমার জন্য ওয়েট করতেছে। জাস্ট সো বিষয়টা হচ্ছে যে আমি রেগুলারলি যে কনটেন্টটা বানাই, আমার ভিডিও শুটে হেল্প করে আমার ওয়াইফ। মাইক্রোফোন তো আমি নিজে এখানেই সেট করতেছি। ক্যামেরার সামনে অর্গানিকলি। খুব বেশি মানে টাফ না, তবে ইজিও না। ইভেন একটা ভিডিও আমি ১, ২, ৩, ৪, ৫, ৬ যদি গণিয়েও প্রায় ২০ বারেরও অধিক শুট করি। কারণ আমি যে কথা বলতেছি, আমি কিন্তু সিলেটি ছেলে একজন। মানে সিলেটি ফুয়া। বাট আমি কথা বলতেছি কিন্তু একটা নরমাল অ্যাসেন্টে। হয়তোবা একদম শুদ্ধও না, আবার একদম সিলেটিও না। এমন একটা অ্যাসেন্টে যাতে সবাই ক্যাচ করতে পারে। সো মাঝে, মাঝে এমন কিছু ওয়ার্ড চলে আসে মুখ দিয়ে যেটা আসলে হয়তোবা অকওয়ার্ড হয়ে গেল আরকি। আবার রিশুট করা লাগতেছে। আর আমি কিন্তু ভাইয়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আজ পর্যন্ত একটা ভিডিও আমি স্ক্রিপ্ট রাইট করি নাই। একটা ভিডিও না। আমার মাইন্ডে যা আসতেছে, আমার প্রোডাক্ট আছে, আমি এখানে মানে এখানে বসে আমি এটা সেল করে ফেলবো। যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা জোস, আপনি ভয়েস ওভার দিলে আপনার প্রফেশনাল একটা ভাইব আসবে। মানে ইনস্ট্যান্ট
ইনস্ট্যান্ট আমি ডেলিভারি দিই। যার জন্য প্রোডাক্ট স্ক্রিপ্ট লেখা লাগতেছে না। বাট এটার জন্য রেগুলারলি যে ক্যামেরার সামনে বসা মানে মাইন্ডসেট সবসময় থাকে না ভাইয়া। দেখেন প্রতিদিন হয়তো আপনার মুড ভালো, বাট একটা দিন আপনার অবশ্যই খারাপ যাবে। আমার ওই দিনও কনটেন্ট ডেলিভারি করতে হচ্ছে। বাট আমার তো অডিয়েন্সকে সেটা ফিল করানো যাবে না। কারণ আমার অডিয়েন্স কিন্তু আমার জন্য ওয়েট করতেছে একটা ভালো কনটেন্টের আশায় কিংবা ইন্টারেস্টিং কোনো প্রোডাক্টের আশায়। সো আমি সবসময় চেষ্টা করি আমার মানে অডিয়েন্স বলেন, কাস্টমার বলেন তাদেরকে হ্যাপি রাখার জন্য। যার জন্য আমি প্রতিনিয়ত প্রতিদিন আমি চেষ্টা করি যাতে আমার কনটেন্টটা যাতে মিস না হয়। আচ্ছা, আপনি কনটেন্ট বানানোর সময় মাইন্ডসেটটা কেমন থাকে? লাইক ধরেন আপনার কি মাইন্ডসেট এটা থাকে যে আজকে আমার প্রোডাক্ট সেল করতে হবে? নাকি আপনার মাইন্ডসেট থাকে না আজকে আমি আমার অডিয়েন্সকে একটু এন্টারটেইন করব? নাকি আপনার মাইন্ডসেট থাকে আজকে ওদেরকে একটু শেখাবো? কারণ আমরা জানি শুধু প্রোডাক্ট বিক্রি করা, শুধু প্রোডাক্ট বিক্রি ইজ নট কনটেন্ট মার্কেটিং। এটা কনটেন্ট মার্কেটিং এটা বলেই না যে শুধু প্রোডাক্ট বিক্রি অডিয়েন্সও করো। বোর হয়ে যায়। রাইট, রাইট। কনটেন্ট মার্কেটিং বলে তুমি প্রোডাক্ট বিক্রি করার দরকার নাই। তুমি ভ্যালু দাও, মানুষ এমনিই কিনবে। আপনি একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কনটেন্ট মার্কেটিং বোঝান আমাদেরকে। ভাইয়া কনটেন্ট মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আমার পেজে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করি। ইভেন আমি ফানি পোস্টও করি। মাঝে, মাঝে এমন কিছু পোস্ট করি রিঅ্যাক্ট ৫০০-১০০০ চলে যায়। কারণ সবসময় যে আপনি তাকে শিখাচ্ছেন এটাও করা যাবে না। সবসময় প্রোডাক্ট সেল করতেছেন ওইটাও করা যাবে না। আবার সবসময় যেটা বললাম যে মানে বিক্রি করতেছেন ওইটাও করা যাবে না। মাঝে, মাঝে বিনোদন দিবেন, মাঝে, মাঝে আপনি মার্কেটিং শিখাবেন। এমন অনেক তথ্য আছে যেটা আমার অডিয়েন্সও জানে না। ইভেন আমি কিন্তু সবকিছু পাবলিকলি করি। এই যে আমি পডকাস্টে আসতেছি, আমি যে রিসেলারদেরকে শিখাচ্ছি, ক্লিপ আমি কিন্তু অডিয়েন্সকে একদম ফ্রি সোর্স হিসেবে দিয়ে দিই। শিখুক, শিখলে সমস্যা নেই। অনেকে মনে করে কি যে আমি শিখে ফেললে সে শিখে গেল, হ্যাঁ? আর সে আমার মার্কেট ধরে ফেললো, এটা ভুল। রিজিকের মালিক আল্লাহ। এটা আমিও ফিল করছি ব্যবসায় আসার পর। এর আগে মানে ফিল করতাম না বিষয়টা এমন না। বাট একটা জিনিস আছে ডিপলি থিঙ্ক করা, ফিল করা। এটা কিন্তু আমি ফিল করতে পারছি। কারণ এখন ভাই আমি যখন যেটা ইচ্ছা আমি চাইলে নিতে পারতেছি। এটা কিভাবে পসিবল হইছে? রিজিকের মাধ্যমে। আর রিজিকটা দিছে কে? আল্লাহ। সো ওভারঅল আমি যদি ঘুরি মানে আগের কথায় আসি যে আমার কাস্টমারকে যদি আমি যত স্কিল করব আমার কাস্টমার কিন্তু তত স্মার্ট হবে। আমার জন্য ইজি দিন শেষে। সো কনটেন্ট বিভিন্ন টাইপের হইতে পারে। একটার মধ্যে যদি আপনি হুক হয়ে থাকেন ভালো, বাট আসলে কাস্টমার একটা সময় পর বিরক্তি হয়ে যাবে। তো বিষয়টা এরকমভাবে কাজ করে আরকি। আচ্ছা, এর মানে হচ্ছে আমিও একটা জিনিস শিখলাম আপনার কাছ থেকে আজকে। সেটা হইলো যেমন ধরেন আমি তো এডুকেশনাল কনটেন্ট নিয়ে কাজ করি। আমার মেজরিটি কনটেন্ট ভিডিও কনটেন্ট। মেজরিটি আমার 98% কনটেন্টই ভিডিও কনটেন্ট। আমি ইমেজ খুব কমই প্রোভাইড করি। কারণ আমার কনসেপ্টটা হচ্ছে যেহেতু আমি এডুকেশন দেই, সো আমি এডুকেশনাল কনটেন্ট দিব যেটা ভিডিওর মাধ্যমে দেওয়া হয়। বাট আজকে আমার কাছে রিয়েলাইজেশন হচ্ছে ওকে ফাইন, আমার মনে হয় আরো কিছু ফরম্যাট ট্রাই করা উচিত। লাইক আমার টেস্ট মাঝে, মাঝে ইমেজ দেওয়া উচিত। আমার পার্সোনাল লাইফ শেয়ার করা উচিত। কনটেন্ট বানানোর সময় আমাদের যেই বড় প্রবলেম, যারা কনটেন্ট নতুন বানানোর চিন্তা ভাবনা, ইভেন নতুন না যারা পুরনো বানায় তাদেরও যে প্রবলেম, নেক্সট কি কনটেন্ট বানাবো, এই যে আইডিয়া। তা আপনি তো আইডিয়া জেনারেট করতেছেন, ওকে ফাইন, কালকে এরকম কিছু একটা বানাইছে, আজকে এরকম কিছু একটা বানাবো। আইডিয়া জেনারেশন করেন কোত্থেকে বা ইন্সপিরেশন কোত্থেকে পান? সত্যি বলতে ভাইয়া বললাম না আমার হাতের সামনে চোখের সামনে যেটা যেমন আজকে আমি এটা দেখলাম আমি কিন্তু আজকে গিয়ে প্রমোশন করবো যে এই পড মাইকটা এইখানে অ্যাভেলেবেল আছে। তো এই আমার ইনস্ট্যান্ট সলিউশন, ইনস্ট্যান্ট রেজাল্ট, আমি সবসময় জিনিসটা করি। তো ভাইয়া আমি আসলে প্রি প্ল্যান খুব কম করা হয়। তবে একটা বিষয় কি আমার সামনে যখন যেটা আসে, সাপোজ আমি এখন আজকে এটার একটা অ্যাড দেখলাম, ফানি ভিডিও, ওইটাকে কীভাবে আমার কনভার্ট মানে কন্টেন্টে কনভার্ট করা যায় আমি ওইটা চিন্তা করি। সো কন্টেন্টটা ভাইয়া আমার সামনে কোনো স্ক্রিপ্ট রাইট থাকে না। আমি যেটা বললাম আমি শিডিউল করি না যে আজকে এটা কালকে ওইটা। আমার হাতের সামনে যেটা আছে ওইটাই আমার কন্টেন্ট। আচ্ছা, এর মানে হচ্ছে আপনি লাইফে যা পাচ্ছেন তাই ভাবতেছেন এটাকে কিভাবে convert করা যায়। রাইট, 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 রাইট। ওকে, সো ভাই কনটেন্ট থেকে তৈরি হয় কমিউনিটি, তাই না? কনটেন্ট থেকে তৈরি হয় কমিউনিটি। বিকজ আপনি যখন কনটেন্ট বানানো শুরু করবেন, ভ্যালু দেওয়া শুরু করবেন, অনেক মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। আপনি চাইলে এই ফলোয়ারদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করে ফেলতে পারেন। এবং আমি যতটুকু জানি আপনার কমিউনিটি আছে, যেখান থেকে আপনি রিসেলিং বিজনেস করতেছেন অথবা যেখানে অলরেডি আপনি আপনার প্রোডাক্টকেও প্রমোট করতেছেন। এই কমিউনিটি, প্রথমে আমার অডিয়েন্সকে বোঝান যে কমিউনিটি বানানোর আসলে গুরুত্বটা কোথায়, কেন কমিউনিটি। কারণ আমিও যখন পড়াশোনা করাই আমার স্টুডেন্টদেরকে আমি খুব বলি যে ভাই তুমি একটা গ্রুপ বানাও না, হ্যাঁ তোমার যেটা বিজনেস এই রিলেভেন্ট একটা গ্রুপ বানাও। তুমি ওখানে প্রোডাক্ট বেচার দরকার নেই, ভ্যালু এড করো, মানুষ তোমাকে চিনুক জানুক, আলটিমেটলি তোমাকে চিনলে তোমার প্রোডাক্টকেও চিনবে। কারণ আজকে আমাকে গ্রুপের মাধ্যমে চিনছে, কালকে হয়তো আমার পেইড এড দেখবে, আমার পেইড এড দেখলো সে আমাকে চিনলো, আচ্ছা ওই ভাইটা, কানেকশন তো তৈরি হয়ে গেল যেভাবেই হোক। সো এমনও হইতে পারে যে আপনি রাস্তাঘাটে গেছেন, যেমন আমি আজকে আপনাকে দেখছি আপনি মাস্ক পরে আসছেন আমাদের স্টুডিওতে, দেখে আমি বুঝছি আপনাকে মানুষ রাস্তায় চিনবে, থামাবে, আপনি এই বোধারেশন নিতে চান নাই। সো এটাই তো যে আমার যেটা কমিউনিটি থাকে আলটিমেটলি মানুষ তো আমাকে চিনবে, আর মানুষ চিনলে আমার কাছে কিনবে, এটা আমি বিলিভ করি। সো প্রথমে আপনি বোঝান কমিউনিটি বানানোর আসলে ইম্পর্টেন্সটা কি,
দেন আমাদেরকে ২-১টা টিপস শেয়ার করেন, যেটার মাধ্যমে আমরাও চাইলে কমিউনিটি বিল্ড করতে পারি। কমিউনিটি মানেই তো গ্রুপ, যেটা আপনি অলরেডি বলে ফেলছেন। সো আমার কিন্তু অলরেডি ২ টা কমিউনিটি আছে। এক হচ্ছে বাঁধনস ওয়ার্ল্ড ফ্যামিলি, প্রায় ৩৫,০০০ মানুষ। বিশ্বাস করেন ভাই, আমি এই কমিউনিটির পিছনে ১ পয়সা ইনভেস্ট করিনি। মানে টাকা তো ইনভেস্ট করি নাই, শ্রমও ইনভেস্ট করি নাই। জাস্ট গ্রুপ খুলছিলাম। বাঁধনস ওয়ার্ল্ড যেহেতু আমার পেজের নাম, বাঁধনস ওয়ার্ল্ড ফ্যামিলি আমার কমিউনিটির নাম। যেখানে মানে দেখতে, দেখতে ২৫,০০০ মানুষ। ওই কমিউনিটির কাজটা কি ভাইয়া? আমি যখন কোনো প্রোডাক্ট আনলাম, আমি ওখানে শেয়ার করতেছি। ইভেন আমি চাইলে আমার নিজের পোস্টটাও চাইলে শেয়ার করতেছি। হিউজ পরিমাণ রিচ আসতেছে। মানুষ দেখতেছে। ওইখানে একটা ফ্যামিলি বন্ডিং এর মতো। সাপোজ তারাও কিন্তু অনেক সময় তাদের মতামত শেয়ার করে। তাদের মতামতে আরেকজন দ্বিমত পোষণ করে। মানে এটা কিন্তু একটা অটোমেটিকলি একটা মানে বড়সড় একটা কি বলে এটা সংস্থার মতো, মানে একটা কমিউনিটি বা পরিবার তৈরি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পরিবার তৈরি হয়। তো আমার কিন্তু বাঁধনস ওয়ার্ল্ডের একটা কমিউনিটি আছে, রিসেলিং কমিউনিটি। রিসেলিং কমিউনিটির সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে যখন কোনো রিসেলার কোনো প্রবলেম ফেস করে, সেটা কি করে? ডাইরেক্ট কমিউনিটিতে পোস্ট করে। কমিউনিটির মানে পোস্টটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, এপ্রুভ করা হয়। অ্যান্ড সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যে বাকি ওল্ড রিসেলাররা আছে তারা তাকে হেল্প করতেছে। মানে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন? নতুন একজন আসলো, সে বুঝতেছেন, আমাকে নক দিল, সাপোজ আমি ব্যস্ত, আমি রিপ্লাই দিতে পারলাম না। সে কী করলো? কমিউনিটিতে পোস্ট করে দিল যে ভাইয়া আমি এমন এমন একটা সমস্যায় পড়ছি, আমি তো কোনোভাবেই সলিউশন পাচ্ছি না। সে কী করলো? পোস্টটা করলো। আমাদের যত ওল্ড রিসেলার বা যে এই বিষয়ে দক্ষ, ওল্ড নিউ আমি মানে এখানে প্রেফার করতেছি না, যে এই বিষয়টা জানে। সাপোজ আপনি আজকে নতুন, ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় আপনি জানেন না, বা ফেসবুক পেজে পিকচার কীভাবে আপলোড করতে হয় সেটা জানেন না, কিন্তু বাকি ১০ জনই কমিউনিটির জানে। সে কী করলো? ভাইয়া আপনি এভাবে করতে পারেন। এখানে তার মাধ্যমে সে হেল্প হচ্ছে, তারা পরিচিত হচ্ছে, সুন্দর একটা কমিউনিটি বিল্ড হচ্ছে। সো এইটার গুরুত্বটা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ ফিল করতে পারবেন না। বাট এইটার গুরুত্ব অনেক। প্রতিটা সেক্টরে আপনি যেই বিজনেসই করেন না কেন, যে আইটি সেক্টর হোক, ফ্রিল্যান্সিং হোক, সব ক্ষেত্রে এই কমিউনিটির গুরুত্ব অপরিসীম। বাঁধন ভাই, আপনি একটা স্টেজে চলে আসছেন। আমার অডিয়েন্স এখনো কোনো স্টেজেই নাই। সো আপনি আপনার এই স্টেজ থেকে যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেন, লাইক ধরেন আমি যে আপনাকে বলি যে ভাই এখন আপনার ইনভেস্ট করার সুযোগ আছে। ফর এক্সাম্পল আপনি ইনভেস্টমেন্ট পাইছেন। এই ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন? আপনার প্রোডাক্টে, আপনার কনটেন্টে, নাকি আপনার টিমে? আমার মতে ভাই ৩ টাতেই করতে হবে। বাট একটু বুঝে। প্রথমত প্রোডাক্টে করা লাগবে, যেহেতু আপনার প্রোডাক্ট আপনার সোর্স করতে হবে। সো সেই ক্ষেত্রে একটু বেশি ইনভেস্ট করা লাগবে। তারপর হচ্ছে কনটেন্ট। ভাই আপনার যদি কনটেন্টে দম না থাকে, কনটেন্ট কিন্তু মানুষ দেখবে না। সাপোজ ভাই আমি আজকে আসলাম, আপনার এই পডকাস্টটা যদি একটু ক্লিয়ার না হয়, মানে দেখতে যদি হিবিজিবিম লাগে, মানুষ সর্বোচ্চ ২, ৪, ৫ মিনিট কথা শুনবে, স্কিপ করবে। কারণ আপনার কনটেন্টের কোয়ালিটি ঠিক নেই। ভয়েস কোয়ালিটি যদি ঠিক না থাকে, সে চলে যাবে। কানে যদি ঝিঝি করে, মানে শুনতে কিন্তু বিরক্তি ফিল করতেছে। তো আপনার কনটেন্ট, এটা কিন্তু কনটেন্টের উপর আমি ভ্যালু প্রোভাইড করতেছি। আর পরবর্তীতে হচ্ছে টিম। সাপোজ অর্ডার আসলো, সব কিছু ঠিক আছে, আপনার টিম ঠিক নাই, টিম ম্যানেজমেন্ট ঠিক নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা ফেস করছি রিসেন্টলি আমাদের মায়ান্সবিডি রিসেলিংয়ে। সো আমাদের ম্যানেজমেন্টে একটু প্রবলেম ছিল, যার জন্য পুরো আমাদের মায়ান্সবিডিটা মানে একদম নিচে ডাউন হয়ে থেকে আমি বেঁচে গেছি। বিষয়টা ওইরকম। তো আমি এটার ভ্যালুটা সবচেয়ে ভালো বুঝি যে ভাই আপনাকে টিম ম্যানেজমেন্টটা, এটাতেও আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। এখানে ৩ টাই কানেক্টেড। আপনি যে একটাতে ভ্যালু দিবেন আর ২টাতে দিবেন, এটা এরকম না। একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার কনটেন্ট থাকা লাগবে, টিম থাকা লাগবে, প্রোডাক্টের স্টকও থাকা লাগবে। সব আছে ভাই, প্রোডাক্ট নাই। সেক্ষেত্রে তো আপনি কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারতেছেন না, বা অডিয়েন্সকে স্যাটিসফাইড করতে পারতেছেন না। ৩ টাতে ভাইয়া সমহারে মানে ভ্যালু দিতে হবে ভাইয়া। ওকে। সো ধরেন আমি একটা ইনভেস্টমেন্ট পাইলাম। যেহেতু বললাম একটা ছোট ইনভেস্টমেন্টের কথা। ফর এক্সাম্পল আমি একটা ইনভেস্টমেন্ট পাইলাম। এখন আপনি যেমন শুরুর দিকে ৳৫০,০০০ একটা ইনভেস্টমেন্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন এবং আলহামদুলিল্লাহ আজকে ভালো করতেছেন। তো ধরে নেন আমিও আপনার মতো ৳৫০,০০০ পাইলাম। এখন আপনি যখন ৫০,০০০ পাইছিলেন, ওই আপনার কাছে কি ছিল না? আপনার কাছে মানে ডেডিকেশন ছিল, প্যাশন ছিল। বাট নলেজ কিন্তু ওই সময় ছিল না, তাই না? নলেজ তো আপনি এখন গেইন করছেন। আপনি নলেজ গেইন করার পর এখন আমাকে সাজেশন দিবেন যে আমার কাছে যদি কালকে ৳৫০,০০০ থাকে, আমি একটা অনলাইন ব্যবসা কিভাবে শুরু করতে পারি? প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যদি টাকা থাকে, সাপোজ আপনার কাছে মনে করেন আজকে ৳১০,০০০ আছে। আমি বেশি যাচ্ছি না। আচ্ছা আমি আরো কমাচ্ছি, ৳৫,০০০ আছে। আপনি যদি ভাবেন যে আমার ৳৫,০০০ দিয়ে আমি নামলেই আমার ব্যবসাটা সাকসেস হইতে পারে, তাইলে ভাই আপনি ভুল। কারণ ভাই আমার হাতে থাকা এই ওয়াচটা, এটার দাম ধরে নেন ৳৫০০ ২ মিনিটের জন্য। তো এই ৳৫০০ ওয়াচটা আমি হোলসেলে আমি ৳২০০ পাচ্ছি। মানে অনেক কমে পাচ্ছি। আপনি ভাবলেন যে আমার কাছে যেহেতু ৳৫,০০০ পুঁজি আছে, আমি পুরা স্টক ফুল করে ফেলি একটা ওয়াচ নিয়ে। কারণ আমি সবচেয়ে কমে পাচ্ছি। বাট আপনি এটার মার্কেট ভ্যালু জানেন না। কাস্টমার ডিমান্ড জানেন না। আপনি কি করলেন? কমে পাইছেন, নিয়ে নিলেন। সেই ক্ষেত্রে কি হবে? যখন মানে আপনার কাস্টমার এটার ডিমান্ড কমে যাবে, আপনার পুরা স্টকটা আটকে যাবে। আপনি তখন এই ৳২০০ ঘুরিয়ে আপনি সর্বোচ্চ একটা ওয়ের করতেছেন, একটা পড়তেছেন, বাকিগুলা কি করবেন? সো প্রথম কথা হচ্ছে যেটা বললাম, আপনার নিশ সিলেক্ট করা লাগবে। নিশ মানে কি? আপনার সাবজেক্ট।
পুরো মার্কেটটাকে অ্যানালাইসিস করা লাগবে, হুট করে স্টক করা যাবে না। আপনি যখন বুঝবেন যে না এই প্রোডাক্টটার ডিমান্ড অনেক বেশি, তখনই কেবল স্টক করবেন। আদারওয়াইজ স্টক করলে লস করার একটা পসিবিলিটি থাকে। যে কথাটা আপনি আগে বলছেন যে আমার বাজেট কম বা পুঁজি কম, বা আমার পুঁজি আছে, সাপোজ আমার পুঁজি আছে 50,000, 1 লাখ, 1 কোটি পুঁজি আছে, বাট আমি যে খাটাবো, আপনি তো ভাই এই বিষয়ে দক্ষ না। আপনি আইটি সেক্টর নিয়ে কাজ করতেছেন, আপনি ব্যবসা করতে পারেন, যে কেউ করতে পারে, বাট এই বিষয়ে তো আপনি দক্ষ না। আপনি যে এখানে 50 টাকা ইনভেস্ট করবেন, এখান থেকে যে ফিডব্যাক আসবে তার গ্যারান্টি আপনাকে কে দিবে? তো সেই জন্য আমি বলি কি আপনার এমন একটা প্ল্যাটফর্মে ট্রাই করা উচিত যেখানে ভাই ইনভেস্টটা কম, ট্রায়াল মোড হিসেবে। আমি আমার রিসেলিং প্ল্যাটফর্মটাকে বলি না ভাই আপনি আজীবন রিসেলিং করেন, এটা একটা ট্রায়াল মোড। আপনি ট্রাই করতে পারেন যে আসলে এইখানে আমি শিখতে পারতেছি। যে সাপোজ এখানে এই একটা 300 টাকার ঘড়ির পাশে মনে করেন আরও 500, 800, 1,000 টাকার মতো ঘড়ি আছে সাপোজ। তো এই সবগুলা ঘড়ি দিয়ে আপনি ট্রায়াল করতে পারতেছেন, আপনার কিন্তু টাকা স্টক করার প্রয়োজন পড়তেছে না, আপনার কিন্তু আমার থেকে কিনতে হচ্ছে না। জাস্ট হয়তো আপনি একটা প্যাকেজ ওয়াইজ কিনতেছেন 1 বছর 2 বছর, বাট পরবর্তীতে আপনি ট্রাই করতে পারতেছেন মাল্টিপল প্রোডাক্ট নিয়ে, আপনার স্টকের প্রয়োজন হচ্ছে না। দেন যদি ভালো কাজ করে, সাপোজ এখান থেকে 4-5টা ঘড়ি বা একটা গ্যালাক্সি লাইট ধরে নিলাম আমার একটা প্রোডাক্টের নাম, ওইটা ধরেন ভালো সেল হচ্ছে, তখন আমি 50,000 টাকা আমি এই গ্যালাক্সি লাইটের উপর ইনভেস্ট করবো, তাইলে না আমার প্রফিটটা আসবে। বাট আপনি দেখলেন ওইখানে কম আছে, আমি একটা হোলসেলার পাইলাম, সেও মেসেজ করলো, অ্যান্ড দেন আমি তার থেকে স্টক নিয়ে ফেললাম। তো এই জিনিসটা করা যাবে না। প্রথমত প্রোডাক্ট নিজ সিলেক্ট করা লাগবে, মার্কেট অ্যানালাইসিস করা লাগবে, আর ডিমান্ডটা বোঝা লাগবে। কাস্টমার ডিমান্ড, কাস্টমার কিন্তু আমাদের ব্যবসার প্রধান শক্তি বলতে পারেন। কাস্টমার দিয়ে কিন্তু আমরা সবাই চলতেছি, বিষয়টা এরকম ভাইয়া। ফর এক্সাম্পল আমি ব্যবসাপাতি শুরু করবো, আমার কাছে 50,000 টাকা টাকা আছে এবং ব্যবসাপাতি শুরু করার একটা গাইডলাইন আপনার কাছে পাইলাম। এখন আমি প্রোডাক্ট আনবো, অ্যান্ড প্রোডাক্ট আনার সময় আমি কি চিন্তা করব? ধরেন আমি এভাবে চিন্তা করতে পারি যে মার্কেটে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এই প্রোডাক্ট খুব ভালো চলতেছে, আমাকে এই প্রোডাক্টটাই সিলেক্ট করে আনা উচিত? নাকি আপনি একটু আগে বললেন যে কাস্টমার ইজ দ্য কিং, নাকি কাস্টমার মানে আমার যে অডিয়েন্স, দেখেন এখানে অডিয়েন্স আমি দুই প্রকার, একটা হলো মার্কেটে চলতেছে, আমি যদি খুব মার্কেটে চলতেছে, বাট আমার কাছে যদি মনে হয় যে না আমার অডিয়েন্স এইটা চাচ্ছে, নট ওইটা, তা আমাকে ওই মার্কেটের সাপ্লাই বা মার্কেটের যেই চলতেছে জিনিসটা দেখা উচিত, না আমার অডিয়েন্সের ডিমান্ড বুঝে আমার প্রোডাক্ট আনা উচিত? আপনি স্যাম্পলের জন্য হয়তো বা 1-2 পিস আনতে পারেন টেস্টিং পারপাসে, বাট আমি কখনোই বলবো না যে ভাই আপনি মার্কেটের নিয়মে চলেন বা মার্কেট যেটা করতেছে ওইটা। আপনার দেখা লাগবে আপনার অডিয়েন্স। সাপোজ ভাই আপনার অডিয়েন্স মেয়ে কাস্টমার, তারা শাড়ি পছন্দ করে, মার্কেটে চলতেছে ভালো একটা ধরেন পাঞ্জাবি চলতেছে সাপোজ। এখন অডিয়েন্স তো ভাই আলাদা, আপনার অডিয়েন্স কিন্তু পাঞ্জাবি কিনবে না, আপনার অডিয়েন্স কিনবে শাড়ি। তো মার্কেট ভালো চলতেছে দেখে যে আমিও ওইটাই নিয়ে ফেলবো, বা মার্কেটেই ধরেন একটা শাড়ি চলতেছে, বাট ওই শাড়ি এই শাড়ি কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এই যে আমরা বিভিন্ন ধরনের শাড়ি বের হয় না, বিভিন্ন টাইপের ট্রেন্ডিং শাড়ি, মার্কেটে একটা ট্রেন্ডিং শাড়ি কাঁপাচ্ছে, ভালো সেল হচ্ছে, বাট আপনার অডিয়েন্স তো সেটা নাও পছন্দ করতে পারে। আপনার অডিয়েন্সের ডিমান্ডটা, সে কী চাচ্ছে, কী প্রোডাক্ট পণ্য সার্ভিস চাচ্ছে, সেটা আগে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর ডেলিভারি করতে হবে। তাহলে আপনার কাস্টমারও খুশি, আপনিও খুশি, কারণ আপনার প্রোডাক্ট স্টক খালি হচ্ছে। আপনার আমি একটা জিনিস অ্যাড করি ভাইয়া, আমার যে ব্যবসায় সবসময় লাভ হয়েছে, আপনারা সবাই জানেন যে আমার 1 কোটি টাকা সেল হয়েছে, আপনারা কিন্তু এটা জানেন না যে আমার কিন্তু 18 লাখ টাকা লস হয়েছে। বিষয়টা কীভাবে আমি এক্সপ্লেন করি। সো বিষয়টা হচ্ছে আমি কিন্তু এই যে যেটা আমি একটু আগে আপনাকে উদাহরণ দিলাম, এটা কিন্তু আমার থেকে উদাহরণটা দিলাম যে আমি কমে পাইছি নিয়ে নিছি, এই কাজটা আমি করছিলাম। আমি একটা প্রোডাক্ট, একটা না টোটাল 3টা প্রোডাক্ট, যখন আমি দেখলাম যে ওইটার চায়না থেকে আনলে প্রাইস অনেক কমে যাচ্ছে, আমি নিয়ে আসলাম 400 পিস 500 পিস করে। আনার পর দেখতেছি এটার ডিমান্ড শেষ। বিষয়টা বুঝতে পারতেছেন? 18 লাখ টাকা ভাইয়া, আমি প্রায় 6 মাস সার্ভাইভ করছি। জাস্ট এই জিনিসটা, এটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না, আমি আপনার এখানে ডাইরেক্ট রিভিল করলাম। সো ওই জায়গা থেকে ব্যবসা মানে যে লাভ, ব্যাপারটা এমন না। লস আছে, যদিও আমার টাকাটা লস না, আমার স্টকই, বাট ভাইয়া যখন আপনি আপনার ব্যবসায় এইভাবে একটা প্রোডাক্ট স্টক আটকে যাবে, আপনি কিন্তু নতুন প্রোডাক্ট আনতে পারতেছেন না, পুরো বিজনেস একটা ফ্রিজ অবস্থায় হয়ে যায়, তখন সেইখান থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি টাফ। যেটা নতুন উদ্যোক্তারা ম্যাক্সিমাম টাইম কি করে, যে প্রথমে প্রোডাক্ট স্টক করে ফেলে, যখন দেখতেছে সেল হচ্ছে না, ডিমোটিভেটেড হয়ে ব্যবসা ছেড়ে দেয়। আচ্ছা, এইটাও একটা সাজেশন আমাদেরকে দেন বা একটা লার্নিং আমাদেরকে দেন, লেসন আমাদেরকে দেন, যে আমি যখন দেখবো একটা প্রোডাক্ট আমি আনছি, হইতে পারে আমি বুঝতে পারিনি, আপনি আপনি যেটা বুঝেন না আমিও বুঝি নাই, আমি তো নিয়ে চলে আসছি, এখন প্রোডাক্ট তো ফেলে দেওয়া যাবে না, এ তো আমি বুড়িগঙ্গে ফেলে দিব না। আমি প্রোডাক্ট আটকে গেলে বা আমি প্রোডাক্ট বিক্রি না হইলে আমার এই প্রোডাক্টগুলো আমি করবোটা কি? এটার ভাই বিকল্প সমাধান বলতে ওইটার গুরুত্বটা আরেকটু কাস্টমারকে বোঝানোর ট্রাই করা, যে আসলে সে কেন প্রোডাক্টটা কিনবে। কারণ অবশ্যই ভাইয়া প্রতিটা প্রোডাক্টের কিন্তু বানানোই হয় একটা সেবা দান করার জন্য। সেটা হইতে পারে একটা শোপিস, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে অনেকগুলো শোপিস আছে। তো এই যে এই শোপিসগুলা কি হচ্ছে,
এগুলো কিন্তু আপনার নরমালি কাজে লাগতেছে না। আপনি খাচ্ছেন না, পড়তেছেন না। বাট সৌন্দর্য বাড়াচ্ছে। সো এরকম মানে যে আপনি যেটাই সেল করেন না কেন, এটা তো অবশ্যই কোনো না কোনো কাজের। তো আপনি যদি আপনার কাস্টমারকে সেই ভ্যালুটা বুঝাইতে পারেন, সেইভাবে মানে আপনার মতো করে, সেই ক্ষেত্রে সেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। তবে তারপরে যদি না চলে, আমি বলব ওইখানে থেমে না থেকে নতুন প্রোডাক্টে হুক করার জন্য। তাইলে আপনি কাভারেজ করতে পারবেন। না হইলে আপনি এটা নিয়ে সারা জীবন পড়ে থাকবেন, হুকের মধ্যে, লুপের মধ্যে আটকে যাবেন, এইখানে আপনি ভ্যানিশ। আমার মনে হয় এটা আপসেল বা ক্রস সেল একটা ভালো অপশন। এই যে আপনি চাইলে একটার সাথে আরেকটা বাই ওয়ান গেট ওয়ান অফার দিতে পারেন। আপনি চাইলে এটাতে কিছু ডিসকাউন্ট মানে লেস করতে পারেন প্রাইসটা। মানে আপনি ট্রাই করতে পারেন। বাট আমি কখনোই বলব না যে প্রোডাক্ট নিয়ে আটকে থাকেন, বা যদি হুক হয়ে যায় এটা আপনার জন্য ব্যাড লাগ অবশ্যই। বাট আপনি আপনার ফুল মানে বেস্ট ট্রাইটা দিয়ে চাইলে আই থিংক মানে কিছুটা হলেও এটার ওভারকাম করা পসিবল। তবে আমি বলি কি ভাই, আমাদের এই সিচুয়েশনটাই যেন তৈরি না হয়। তার মানে এই সিচুয়েশনটা যেন তৈরি না হয়, আমাকে এর আগে আসলে চিন্তা ভাবনা করতে হবে। এখন দেখেন, চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা ২-৩টা চিন্তা ভাবনা করছি। একটা হইলো মার্কেটে কি চলে, আরেকটা হইলো আমার অডিয়েন্স আসলে কি ডিমান্ড করে। ২টা জিনিস আমরা চিন্তা ভাবনা করছি। আপনার কি মনে হয় না যে আমার যে কম্পিটিটর, ডেফিনিটলি আমার কম্পিটিটর আছে, অবশ্যই। তাই না? এই সেম প্রোডাক্ট তো আর অনেকেই বিক্রি করতেছে। সো আমাদের কি এই কম্পিটিটর রিসার্চ করা উচিত না? রিসার্চ করা উচিত, কারণ বাকিরা মার্কেটে যেটা সেল করতেছে অবশ্যই সেটাই কিন্তু মার্কেটে প্রোডাক্টটা ঘোরাঘুরি করতেছে। আমাদের সপ্তাহে ১ দিন হইলেও ১ দিন ২ দিন আরও যদি পসিবল হয় ১-২ জনকে লাগায় দেওয়া অ্যাজ লাইক মডারেটর টিম হিসেবে, তারা যদি রিসার্চ করে ওইটা আরও বেস্ট। নিজে করলে তো আরও বেস্ট। জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেলেন। কারণ ভাই মার্কেট কিন্তু চলেই আমাদের মাধ্যমে। আমরা যে প্রোডাক্টটা ছাড়তেছি ওইটাই কিন্তু সেল হচ্ছে, ভাইরাল হচ্ছে। ইভেন আমরা হিউমিডিফায়ার, আমরা একটা ট্রেন্ড ক্রিয়েট করছিলাম। যখন একটা হিউমিডিফায়ার মার্কেটে দেই, রাতারাতি ভাইরাল। আমাদের দেখাদেখি আরও অনেক ৩, ৪, ৫, ৬ শুরু করে। সো বিষয়টা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা লাগবে। সেক্ষেত্রে কিন্তু একটা ফ্রি সেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন মাঝখানে যেমন এই যে বিভিন্ন প্রোডাক্ট করোনার সময়, আমি যদি করোনার সময়ের কথা বলি, তখন কিন্তু এই যে মাস্ক থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ এগুলো কিন্তু ভালো সেল হইছে। মানে একটা জিনিস কি, বিপদে পড়লে কিন্তু ব্যবসায়ীদের লাভ। কথাটা কিন্তু সত্য। কিন্তু কারণ আমরা সেবা দিচ্ছি। আমরা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেবা দিচ্ছি। যেন সিন্ডিকেট তৈরি না করি, সেটা আমি আবার অবশ্যই বলব। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, আপনি যদি আপনার কাস্টমারকে বুঝাইতে পারেন, আই থিংক যেকোনো কিছু সেল করা পসিবল। অ্যান্ড আপনার লাস্ট কোয়েশ্চনটা ভাই কি ছিল? সো আমার কোয়েশ্চেনটা ছিল বেসিক্যালি ভাই যে কম্পিটিটর আমাদের রিসার্চ করা উচিত কিনা, বা আমরা কিভাবে কম্পিটিটর রিসার্চ করতে। আচ্ছা। সো লাস্ট আমার কথা হচ্ছে এটাই যে রিসার্চ করার জন্য ভাইয়া আপনি ফেসবুকে যান, টিকটকে যান। ফ্রি স্ক্রল করলেও আপনার মানে ঐরকম আপনার এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সারাদিন তো স্ক্রল করতেছেনই এমনিতে। তো আপনার গ্যাজেট নিয়ে যারা সেল করতেছে তাদের পেজটা একটু ভিজিট করবেন। তাদের কোনগুলা বুস্টিং চলতেছে, কোনগুলা তারা বেশি মার্কেটিং করতেছে। অবশ্যই যেটা বেশি মার্কেটিং করতেছে মানে ওইটা ওর স্টকে বেশি আছে। ওইটা নিয়ে সে বেশি কাজ করতেছে। আপনি যদি সেটা নিয়ে কাজ করেন, ফ্রি সেল হওয়ার একটা পসিবিলিটি, মানে ফ্রি মার্কেটিং বলতে পারেন। ওই যে আমি বললাম না যে রিসেন্টলি অনেক ভাইরাল টপিক থাকে, যেমন রিসেন্টলি আপনি দেখছেন যে কেক নিয়ে আপনারা মানে আগারগাঁওয়েতে সবাই এখন চলে যাচ্ছে। এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা খারাপ দিক তো অবশ্যই, একটা যেটা নেগেটিভ সাইড, বাট পজিটিভ সাইড হচ্ছে কি, অনেকে ওখানে গিয়ে কেক নিয়ে দাঁড়াচ্ছে, সেল হয়ে যাচ্ছে। বিষয়টা আমার কথা বুঝতে পারতেছেন? তো বিষয়টা আমাদের মার্কেট অ্যানালাইসিস করা লাগবে। বিষয়টা যে কেক নিয়ে, বিষয়টা এমন, আমি জাস্ট উদাহরণের মানে স্বার্থে বললাম। আমি একটু সহজ করি ব্যাপারটা। সো আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, ওই যে আগারগাঁয়ের জাকির ভাই, যেমন জাকির ভাইকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন, গ্যাজেট মার্কেটে জাকির ভাই হলো বাঁধন ভাই। যে বাঁধন সুয়াল কি বিক্রি করছে, সিম্পল। আমাদের কম্পিটিশনটা খুবই সিম্পল। আমাকে আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস বিক্রি করবেন, দেখতে হবে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস মার্কেটের রাজাকে, বা ওই মার্কেটের জাকির ভাইকে, এক্স্যাক্টলি ভাইয়া। তাই না? পায়োনিয়ারকে। সো জাকির ভাই যা করতেছে বা বাঁধন ভাই যা করতেছে, আমরা সিম্পলি ফলো করবো যে বাঁধন ভাই এই প্রোডাক্টটা। তবে যদি আপনি একটু ইউনিক ওয়েতে করেন ভাইয়া, আপনি তাকেও টপ দিয়ে দিবেন। যে ইভেন আমি দেখলাম যে রিসেন্টলি যে ওনার কথাই আরকি, আমি নামটা যদিও জানি না, জাকির ভাই সম্ভবত। সো উনাকে কিন্তু টপ দিয়ে দিছে। ২-৩ দিনের মধ্যে অনেকে টপ দিয়ে দিছে। উনার মার্কেট খেয়ে ফেলছে। বিষয়টা এরকম। সো আমার কাছে মনে হয়েছে কি, মার্কেট রিসার্চ অনেক বেশি কঠিন কিছু না। আমরা হয়তো এমবিএ করতে গেলে অনেক কিছু, অনেক বেসিক নলেজ থাকলে ভাই যাবে। পসিবল। বেসিক আমরা জাস্ট অনলাইনে ভাই সিম্পল কিছু প্রোডাক্ট ব্যবসাপাতি করব। আমার ভাই নিজের একটা ছোটখাটো ব্যবসা। সো এইটুকু ব্যবসার জন্য আমার আসলে ওই অনেক ম্যাট্রিক্সের আসলে দরকার নাই। সিম্পলি আপনার ইন্ডাস্ট্রির বাঁধন ভাইকে, আপনার ইন্ডাস্ট্রির জাকির ভাইকে আপনি খুঁজে বের করেন। তারা কি করতেছে, তারা কি পুশ করতেছে, কোনটাকে তারা বুস্টিংয়ে রাখছে, কোনটাকে অনেকদিন ধরে রাখছে, কোনটাকে নিয়ে বেশি বুস্টিং করতেছে, খালি এটা বুঝেন। আই গেস ওই প্রোডাক্টটা থেকে আপনার হয়তো ভালো একটা লেভারেজ পাওয়ার চান্স থাকবে। আচ্ছা ভাই, আপনি তো ভেরি রিসেন্টলি অফলাইনে আসছেন, জি, তাই না? recently। তো শুরু করছেন অনলাইন দিয়ে। আমরা কিন্তু যারা বাংলাদেশে যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, আমরা অনলাইনেই ট্রাই করি। কারণ অফলাইনে আমাদের সবার আসলে অ্যাবিলিটি থাকে না। সবাই তো আর বাঁধন ভাইয়ের মতো কোটি টাকা ব্যবসা করে না। সো সবার অ্যাবিলিটি থাকে না।
আপনার হঠাৎ করে অফলাইন আসার ইম্পর্টেন্স মানে কেন মনে হইলো? প্রথমত ভাইয়া অফলাইনের বিষয়টা হচ্ছে অনলাইন হচ্ছে মানে একদম ওপেন একটা মার্কেট। মানে যে যেখান থেকে চাচ্ছে পারচেজ করতে পারতেছে। বাট অফলাইনের বিষয়টাও কিন্তু ভ্যালু আছে। মানুষ কিন্তু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করতে যায়। দ্যাটস ওয়াই আমি অর্গানিক মার্কেটিং করি। আমি আবার আগের পয়েন্টে যাচ্ছি। অর্গানিক মার্কেটিং এর ভ্যালুটা হচ্ছে আমি কিন্তু কোনো এডিট, কোনো মডেল-টডেল আনতেছি না। ডাইরেক্ট আমি মাইকে টাচ করতেছি। আমি ডাইরেক্ট দেখাচ্ছি, কমাচ্ছি, বাড়াচ্ছি। মানে একদম অর্গানিকলি আমি তাকে ফিল করাচ্ছি যে এই প্রোডাক্টটা এরকম। দ্যাটস ওয়াই সেল হচ্ছে। আর যখন এটা অফলাইনে নিয়ে আসতেছি, মানে এটা কিন্তু তখন এটার সাথে কানেক্টেড। অফলাইনে নিয়ে আসলে কাস্টমার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে, রিয়েল এক্সপিরিয়েন্স। সে টাচ করতে পারতেছে, সে এটা একটু টেস্টও করতে পারতেছে। যদি আমি ফেসিলিটিসটা দিই, সে অবভিয়াসলি পারচেস করবে। তো অনলাইনের পাশাপাশি অফলাইন প্রয়োজন। বাট অনলাইন যদি করেন, সেই ক্ষেত্রে কাস্টমারকে ছবি, মানে একদম এক্স্যাক্টলি যে ছবিটা, এখন আপনি কোনো ডিজাইনার দিয়ে এডিট করছেন, ফাইন। বাট ইনবক্সে হইলেও তাকে অরিজিনাল ছবিটা, কারণ দেখা যায় কি আমরা অনেক সময় যে কোড অর্ডার দিলাম, এইটা চলে আসলো বাচ্চার কোড, বিষয়টা এরকম হয়ে যায়। তো রিয়েল ছবিটা অবশ্যই কাস্টমারকে মানে প্রোভাইড করবেন। সার্ভিসটা কি, মানে প্রোডাক্টটা আসলে কি কি কাজে দেয়, সেগুলো প্রোভাইড করলে আই থিঙ্ক বেটার রেজাল্ট দিবে। আর যেটা বললাম অফলাইনের গুরুত্ব অপরিসীম, এটাও আমি বলবো। কারণ অফলাইনে কাস্টমার আপনাকে দেখতেছে, জানতেছে, আপনার বিহেভিয়ার যদি টপ নচ হয়, সে অবশ্যই আপনার থেকে পারচেস করবে। তো দ্যাটস দ্য রিজন যে আমি চিন্তা করলাম, যেহেতু আমার হিউজ পরিমাণ একটা অডিয়েন্স অলরেডি আছে, বাঁধন সোয়ার্ড বলেন, মায়াজবিডি বলেন, হিউজ পরিমাণ আছে। তো তারা কিন্তু আমার সাথে দেখা করতে চায়। তার থেকে বড় কথা হচ্ছে আমার প্রোডাক্টগুলো ফিজিক্যালি দেখে পারচেস করতে চায়, যেটা অনলাইনে কিন্তু সবসময় পসিবল হয় না। অ্যান্ড দ্যাটস দ্য রিজন যে আমার অফলাইনে একটা স্টোর ক্রিয়েট করা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস শেয়ার করেন তো যে ধরেন আপনার চেহারা চিনে মানুষ প্রোডাক্ট কিনতেছে ১ম বার। নট নেসেসারি 2nd বার কিনবে। 2nd বার মানুষ প্রোডাক্ট তখনই কিনে যখন এই প্রোডাক্টটা ভালো হয়, সার্ভিসটা ভালো পায়। হ্যাঁ, আফটার সেল সার্ভিসটা ভালো থাকে। এখন আপনি আমাকে একটু বোঝান যে আপনার চেহারাই কি আপনাকে রিপিট কাস্টমার দিচ্ছে? প্রথম কথা হচ্ছে বিহেভিয়ার। আপনি একটা কাস্টমারের সাথে কথা বলতেছেন, স্যার বলে সম্বোধন করেন, সে ইমপ্রেসড। ঠিক আছে? তার কথা শুনেন। একটা কথা হচ্ছে আপনার আগে ভালো শ্রোতা হইতে হবে। তারপর আপনি ভালো বক্তা হন, কোনো প্যারা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, কিন্তু আমরা যে ভুলটা করি, প্রথমত আ মেসেজ দেই। মানে একটা আমার অ্যাডরান থেকে আসুক, অর্গানিক থেকে আসুক, একটা মেসেজ আসলো। শুরুতেই আমি তাকে দাম বলি। ফাইন, এটা বলে সবাই বলতেছে। কিন্তু তাকে জিজ্ঞেস করি, "আপনি কি নিবেন? আপনি কি নিতে চাচ্ছেন?" রিসেন্টলি আমার আ মায়াজবিডি অফিসে একজন রিসেলার ভাইয়া আসছিল। উনি এসে বলতেছে, "ভাইয়া আমি আমার প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারতেছি না। আমার প্রবলেমটা কোথায়?" আমি দেখি কি সে বিক্রি করার চেষ্টা করতেছে। আপনি যখন বিক্রি করার চেষ্টা করবেন, তখন কিন্তু বিক্রি হবে না। বিষয়টা আপনি তাকে সেবা দান করতে হবে। তাকে একটা হ্যাপিনেস দিতে হবে। সেটা যেকোনো কিছু। এই যে আমি যে একটা কথা বলতেছি মাইক্রোফোনে, ভয়েস কোয়ালিটি টপ নচ, আমি নিজে হ্যাপি আমার এই প্রোডাক্ট নিয়ে। এখন এইটা যদি মানে খুব বাজে সাউন্ড হইতো, আমার কিন্তু মাথা গরম হয়ে যেত। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি সেকেন্ড টাইম আমি ভুলেও আপনার কাছে পারচেজ তো করতামই না। তার থেকে বড় কথা হচ্ছে আরো ১০ জনকে মানা করে দিতাম। যে এ হচ্ছে ভুল প্রোডাক্ট সেল করে, বা এর প্রোডাক্ট নষ্ট, এর থেকে কেউ কিনো না। সো আপনার প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আপনি যদি লো কোয়ালিটি সেল করেন, সেক্ষেত্রে বলে রাখতে হবে, "ভাই এটা কিন্তু লো, এটা হাই।" তারপরে কথা হচ্ছে আপনার তার সাথে বিহেভিয়ার টপ নচ হওয়া লাগবে। ভুল হইতেই পারে, প্রোডাক্ট স্টক আউট হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। তাকে সুন্দর করে বুঝাবেন। তাকে বলবেন, "ভাইয়া আমাদের এই শিপমেন্টে নাই, ওই শিপমেন্টে আসতে পারে।" যখন আপনি তাকে বুঝাবেন, অবশ্যই সে আপনার মানে আপনি তাকে সম্মান দিচ্ছেন, আপনিও সম্মান পাবেন। এবং এই সম্মানের কারণে হয়তোবা আপনি লেট করে ফেলছেন, ডেলিভারি দিতে লেট করছেন। সে রিপিটেড কাস্টমার পরিণত হবে জাস্ট বিকজ অফ আপনার বিহেভিয়ার। তো ব্যবসার ক্ষেত্রে সবার আগে মাথা ঠান্ডা রাখা লাগবে। আমরা অনেকে কি করি যে এখানে তো বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই আসতেছে, মাথা গরম করে ফেলি। আসলো, সে আমাকে একটা গালি দিল, আমি গালি দিয়ে ফেললাম। এই কাজটা ভুলেও করা যাবে না। আমি আরেকটা কথা আমার রিসেলার ভাইয়াদেরকেও বলি যে আমার আম্মু, আমার ওয়াইফ, তারা কিন্তু মার্কেটে গেলে ভাইয়া ২-৩ ঘন্টার আগে আসে না। সেখানে আমার ১০ মিনিটে হয়ে যায়। একটা শাড়ি, একটা পায়জামা, একটা পাঞ্জাবি ১ ঘন্টা যাবত দেখবে, ১০০টা নামাবে। দোকানদার কি কখনো গালি দিতে শুনছেন? তারা খুব মাথা ঠান্ডা করে। ভাই আমিও কিন্তু অনেকটা রাগী মানুষ ছিলাম। সত্যি বলতে এই ব্যবসায় আসার আগে প্রচণ্ড রাগ ছিল। মানে কিছু হইলেই মাথা গরম হয়ে যেত। বাট পরে আমি আস্তে, আস্তে রিয়ালাইজ করলাম যে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমারের সাথে আমি কখনোই বাজে বিহেভ করতে পারি না। আমি তাকে বুঝাবো। আর সে তো অবশ্যই মানে এমনি তো বাজে বিহেভ করবে না। যখন সে ভালো প্রোডাক্টটা পাবে না, সার্ভিসটা পাবে না, তখনই সে করবে। তো আমি আমার সাইড থেকে চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাইড করার। যখন সে স্যাটিসফাইড, সে কিন্তু রিপিটেড কাস্টমার। অ্যান্ড আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার কিন্তু যে বললাম যে আমার মাঝখানে ১৮ লাখ টাকা লস ছিল, একমাত্র রিপিটেড কাস্টমারের মাধ্যমে আমি টিকেছিলাম মার্কেটে। কারণ তারা আমাকে বিশ্বাস করতো, আমার প্রোডাক্ট পছন্দ করতো। আমার তো অনেক প্রোডাক্ট ছিল। ৩ টা প্রোডাক্টে হয়তো আমার স্টক আটকে গেছিল। বাট বাকি প্রোডাক্টটা তারা পারচেজ করছে বিধায় আমি আজকে এই জায়গায়। সো এই আরকি। আচ্ছা বাঁধন ভাই, আমি আবার একটু ১ম দিকে ফিরে যাচ্ছি। যে আপনি ৳৫০,০০০ দিয়ে ব্যবসা শুরু করছেন।
এখন ৫০,০০০ টাকাটাই তো আজকে ১ কোটিতে এসে পৌঁছায় নাই। এই ৫০,০০০ থেকে আপনি হয়তো ২০,০০০ প্রফিট করছেন। কোনো একটা চিন্তা ভাবনা করে রিইনভেস্ট করছেন। ওখান থেকে হয়তো আরো ১০,০০০ বেশি প্রফিট আসছে। ওইটাকে আবার রিইনভেস্ট করছেন। এই তো এভাবেই তো করছেন। ২ থেকে ৪, ৪ থেকে ৮, ৮ থেকে ১৬। রাইট। সো আমরা যারা একটু নতুন ব্যবসাপাতি করি, আমাদের মাইন্ডসেট থাকে এরকম ৫০,০০০ ইনভেস্ট করছি, ১০,০০০ লাভ হইছে। ৫,০০০ দিয়ে একটা জামা কিনে ফেলছি। ৫,০০০ দিয়ে শাড়ি কিনে ফেলছি। হ্যাঁ? ওই ৫০,০০০ কে আমরা আবার ইনভেস্ট করি, আবার হয়ে যায়। এটা আমাদের মধ্যে হয়ে যায়। যেহেতু আমরা নতুন, নতুন ব্যবসাতে আসছি, আমাদের ম্যাচিউরিটি এখনো কম। সো আপনি যেহেতু ম্যাচিউর হয়ে গেছেন, আমাদেরকে একটা সাজেশন দেন যে আমরা একটা ইনভেস্টমেন্ট থেকে প্রফিট বের করার পর এটাকে কিভাবে রিইনভেস্ট করে ব্যবসাটাকে বড় করা যায়? প্রথমত ব্যবসা মানেই রিস্ক। আপনি যদি মানে রিস্কটা না নিতে পারেন, আপনি যদি লসের চিন্তা না করেন, ব্যবসায় না আসার আমি রিকোয়েস্ট করব। কারণ ভাই ব্যবসা করতে গেলে আপনি লস খাবেনই। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনার লস খাইতেই হবে। এই গ্যারান্টিটা আমি দিব যে লস আপনি খাবেন। ঠিক আছে? আমি ভালো না হোক খারাপটা দিতে পারি যে আপনার লস হবেই। কিন্তু এই লসটাকে যারা ওভারকাম করতে পারে তারাই কিন্তু সাকসেস। তো লস বলতে কি? দেখেন আপনি বললেন যে আপনি ৳২,০০০ র প্রোডাক্ট সেল করেন, ১০,০০০ করেন, ৫০,০০০ করেন। ৫০,০০০ থেকে আমি ধরে নিলাম ৳১৫,০০০ প্রফিট। আমি কি করছি? ১৫,০০০ লাগাই দিছি। আমার যে যখন আবার ৮০,০০০ হইছে, ৮০,০০০ই পুরো লাগাই দিছি। মানে আমি ৳১ সেভিং করি নাই। আমার আম্মু, শ্বশুর, শাশুড়ি সবাই বলতো, "একটু জমাও, কিছু রাখো ভবিষ্যৎ।" আর ভবিষ্যৎটা কই? আমার বয়স কত? আমার তো এখনো সেভিং করার বয়সটা হয় নাই। সেভিং আমি কখন করব? যখন আমার হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে, যখন আমার ইনভেস্ট করার মতো জায়গা নাই, তখন। আমার এখন ইনভেস্ট করতেই হবে। কারণ রিস্ক না নিলে তো কোনো কিছু করতে পারব না। যখন আমার ৳৫,০০,০০০ হইল, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ৳৫,০০,০০০ আমার জন্য। আমি কি করলাম? আবার পুরোটা ইনভেস্ট করে দিলাম। আমার হাতে ব্যালেন্স জিরো। আমি সবসময় কি করছি ভাই? ইচ্ছাকৃতভাবে ট্র্যাপে পড়ছি। আমার ভাই আমি একটু একটু থামাই ভাই। আপনি ৫০,০০০ ইনভেস্ট করছেন কবে? এটা ৫,০০,০০০ হইছে কতদিনে? হ্যাঁ, এটা ৫,০০,০০০ হইতে টাইম ফ্রেমটার সাথে গল্পটা বললে আই গেস অলমোস্ট ভাই আমার ২ থেকে ৩ মাস অলমোস্ট। ঠিক আছে? মানে কারণ আমি কিন্তু রিজেনারেট করতেছি। এমন না যে ডাইরেক্ট আমি ৫,০০,০০০ লোন নিলাম, ব্যবসা করলাম। বিষয়টা এমন না। ২ রে ৪, ৪ রে ৬, ৬ রে ৮, ৮ রে ১৬ এভাবে আমি গেছি। তো যেটা বললাম যে ভাইয়া আমি এখানে সবাই আমাকে সাজেস্ট করতো একটু সেভিং করো। বাট আমি ভাইয়া ইচ্ছাকৃতভাবে ট্র্যাপে পড়ছি। ইচ্ছাকৃত মানে ফাঁদে পা দিছি যাতে আমি এখান থেকে ছুটতে পারি। মানে আমার কাছে ৩,০০,০০০ আছে পুরোটা লাগাইলাম। এখন আমার টেনশন ভাই আমার এই জায়গা থেকে উঠতে হবে। মানে এটা ইচ্ছাকৃত করার রিজন কারণ নাইলে আমার ভিতর মোটিভেট কাজ করবে না। তো এই যে আমি আবার উঠতেছি, আবার লাগাচ্ছি, উঠতেছি, লাগাচ্ছি। আর এইভাবেই কিন্তু ক্রমধারাটা চলছে। যখন ভাইয়া আমি একটা সার্টেন লেভেলে চলে গেলাম যে আমার কাছে মনে হচ্ছে না এখন মোটামুটি একটা আমি চাইলে কোনো কিছু কিনতে পারবো। তখন গিয়ে ভাই আমি আমার উপর ইনভেস্ট করা শুরু করি। তখন আমি ক্যামেরা কিনি, গ্যাজেট আইটেম কিনি। বাট এর আগ পর্যন্ত টোটালি আমি আমার সার্ভিসের উপর ইনভেস্ট করি। কাস্টমারকে কিভাবে হ্যাপি করা যায় সেটার উপর ইনভেস্ট করি। আর ওভারঅল আমি গ্যাজেট পারচেজ করি। ভাই এতদূর আসতে মাঝখানে তো আপনি অনেকবার বাধা পাইছেন। ডেফিনিটলি এটা তো হ্যাঁ, ডেফিনিটলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো ওভারকাম করার জন্য আপনি কোথাও কি শিখছেন কিছু? লাইক আমরা অনেকে ফলো করি যে আমরা বই পড়ি, কেউ কোনো পডকাস্ট আমি আপনার একটা ইয়াতে দেখছিলাম যে আপনি কোনো এক পডকাস্ট দেখে রাতের বেলায় ডিসিশন নিছেন ব্যবসা করব। আমি জানি না সত্য কিনা বাট আমি দেখছি। সো আমরা পডকাস্ট থেকে শিখি, বই থেকে শিখি, অনেকে ট্রেনিং করে শিখি। আপনার শিখার জার্নি আছে কোনো? হ্যাঁ, শিখার জানি বলতে আমি ডাইরেক্ট বলতেছি নীল নাফিস। আমার বয়স আমার মানে আমার সমবয়সী হবে সম্ভবত যতটুকু আমি মনে করি। তখন আমার ইনকাম ছিল সম্ভবত ৳১-২,০০০ যেটা আমি টিউশনের টাকা তখন আমার ইনকাম ওইটাই। আদার্স ওইরকম আহামরি তেমন কোনো ইনকাম ছিল না। রাত প্রায় ৩টা না ৪টা আমি রাতের বেলা আগে থেকেই জাগতাম। এই ধরনের ভিডিও দেখতাম। কোনো কিছু শিখার ট্রাই করতাম। টাইটেলটা এরকম ছিল যে কত ১৮ বছর না ২১ বছর বয়সে ৳৮,০০,০০০ ইনকাম। দেখি আমি ক্লিক করি। মানে ক্লিকবেট যেটা বলে। আমি আচ্ছা ঢুকলাম ফাইন। সো ঢোকার পর শুরু করলাম ভিডিও। দেখলাম, দেখলাম। দেখতে, দেখে প্রায় ২ ঘন্টার মানে ১.৫ ঘন্টা ক্রস করে ফেলছে। তখন আমার মাথায় হুক হয়ে গেছে, না ভাই আমার করা লাগবে। তার বয়স কত? তার বয়স কত? তার বয়স আমার বয়সের থেকে খুব বেশি বড় না, খুব বেশি সিনিয়র না। সে করতে পারলে আমি কেন করতে পারব না? তারপর থেকে আমি তার ভিডিওগুলা এডিট করি। আমি তার ভিডিওগুলা শর্ট আকারে এডিট করি। আমি দেখি যে কিভাবে কি করা যায়। তার প্রত্যেকটা ভিডিও এডিট করতে, করতে না আমার মাথায় এটা সেট হয়ে যায়। সে এমন একটা কথাও বলছিল যে 1% মানুষই কিন্তু কিছু একটা করে। আমার ভিডিও দেখতেছেন ১০% মানুষ, তার থেকে 1% মানুষ করবে। আই থিংক আমি এখন মনে করতেছি এই 1% টা হয়তোবা আমি যে ওই জায়গা থেকে আইসা এই জায়গায় আসছি। মানে ওইটা একটা মোটিভেট ছিল। আর শেখার বিষয়টা আসলে ভাইয়া ভুল করতে, করতে শিখছি। এই যে লস খাইলাম, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি ভাই প্রতিটা পদে, পদে লস খাইছি। আমি বিভিন্ন প্রথমত অবস্থায় তো আমার ইম্পোর্ট করা পসিবল ছিল না। হোলসেলার মানে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতাম। আমি যত জায়গা থেকে পারচেজ করছি সবাই আমাকে ঠকাইছে। আমি অনেস্টলি বলতে পারতেছি। যেখানে একটা হোলসেল প্রাইস আপনার ৳৫০ হয় সেখানে আমাকে ৳১০০ রাখছে।
কারণ আমি কিন্তু বোকা ছিলাম। তো আমি কিন্তু ধাক্কা খাইতে আসছি। এখনো স্টিল নাও খাচ্ছি। বাট আমার মতে খাওয়াটা দরকার। যদি না খাইতাম তাহলে কিন্তু আমি রিয়ালাইজ করতে পারতাম না। আমি বুঝতাম না। আমি এই জিনিসটা আপনার সাথে বা আমার যারা শুরু করতেছে তাদের সাথে রিলেট করতে পারতাম না। আমি তো ডাইরেক্ট এক্সপার্ট হয়ে যেতাম। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, ধাক্কা খাওয়াটা অনেকবার হইছে। আর শিখার বিষয়টা ভাইয়া আমি ধাক্কা খাইয়া শিখছি। মানে এক্সট্রা কোনো বই বা ওইভাবে পড়া হয়নি। তবে আমি লাস্ট টাইম কোচ কাঞ্চন, সারসওয়ার্দী এই কয়েকটা বই ফলো আপ করি যেটা মানে আমার সাথে রিলেট ছিল। তো এগুলো হেল্প করছে। আর থ্যাঙ্কস টু নীল নাফিস, এত বড় মানে একটা মানে একটা সিঙ্গেল পডকাস্ট যেটা আমার মানে লাইফটাকে জিরো থেকে হিরো করতে মোটিভেট করছে। আমি চেষ্টা করব আমাদের এই ক্লিপটা নীল নাফিসের কাছে পাঠিয়ে দেওয়ার। ওকে, সো আমরা একটা কথাবার্তা বলতেছিলাম যে আপনি প্রত্যেকটা পদে পদে ধাক্কা খাইছেন। ধাক্কা বলতে কি? হ্যাঁ, ঠকাইছে একদম। জি, জি। এই যে 50 টাকার প্রোডাক্ট 100 টাকা দিয়ে দিছে। এখন আমাদেরকে যারা শুনতেছে এরা তো সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, 100 তাই না? আপনি রাইট নাও আমি যতটুকু জানি আপনি চায়না থেকে নিজে ইম্পোর্ট করতেছেন, নিজেই করতেছেন। সো এখন আপনি আমাদেরকে একটু প্রোডাক্ট সোর্সিং শেখাবেন, যেন ওই প্রথমত 50 টাকার প্রোডাক্টটা আমাকে যেন 100 টাকায় কিনতে না হয়। দ্বিতীয়ত কোন কোন সোর্স থেকে আসলে প্রোডাক্ট সোর্স করা যাইতে পারে। বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং আছে, স্কাই বাই শুরু করে অনেকগুলো আছে, আমি নাম বলতেছি না। তবে আমি প্রথমত বলবো কি, ডাইরেক্ট প্রোডাক্ট সোর্স প্রথম অবস্থায় না করাটা বেস্ট। আপনি হোলসেল থেকেই নিতে পারেন, বাংলাদেশে অনেক অনেক হোলসেলার আছে যারা ইম্পোর্টার আছে বড় বড়। তবে একটু রিসার্চ করা লাগবে। এটা আমি আপনাকে হয়তো বা ডাইরেক্ট হেল্প করতে পারতেছি না, কারণ আপনারও আমার লেভেলের ধাক্কা খাইতে হইতে পারে। বাট আমি হয়তো আপনাকে হেল্প করতে পারবো এইটাতে, যে আসলে কোন প্রোডাক্টটা কত টাকা হইতে পারে। আপনি যদি আমাকে মেসেজ করেন, মেইল করেন, আমি হয়তো আপনাকে ওইটা হেল্প করতে পারবো, যে আসলে প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা কেমন হয়, প্রফিট রেঞ্জটা কেমন হয়। বাট ডাইরেক্ট ইম্পোর্টের বিষয়টা ভাই আসলে আপনার এখানে কস্টিংয়ের বিষয় আছে, আবার এখানে লাইসেন্স লাগে, যেটা নতুনদের পক্ষে করা খুবই টাফ। সো আপনি প্রথম অবস্থায় ভাইয়া আপনি হোলসেলার বা ইম্পোর্টার থেকে ইম্পোর্ট করতে পারেন। পরবর্তীতে যখন আপনি মনে করবেন আপনার হিউজ ইনভেস্টমেন্ট, তখন ভাই আপনি যে কোনো এজেন্সির কাছে গেলেই আপনাকে চায়না পৌঁছায় দিবে। আপনি সার্কেলটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমাকে এখানে কোনো ধরনের মানে বলার বা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন পড়বে বলে আশা মনে করতেছে। আচ্ছা, তারপর আমরা একটা গাইডলাইন পাইলাম। গাইডলাইনটা হচ্ছে কি, লাইক ধরেন আই হোপ আমি গুগলে গিয়ে সার্চ করলে অনেক হোলসেলার পেয়ে যাবো, বাংলাদেশে অনেক তাই না? হোলসেলার পাবেন। অনেক হোলসেলার আছে। সো জাস্ট আমাকে প্রথমে একটা প্রোডাক্ট চুজ করতে হবে যে আমি এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। হ্যাঁ, দেন আমি গিয়ে এই টাইপের প্রোডাক্টে হোলসেলার লিখে সার্চ করবো। আমার আমার ধারণা আমি অনেক হোলসেলার পেয়ে যাবো। আছে, আর কোনো কিছু লাগছে। চ্যাট জিপিটিও আছে, রাইট। এবং ফেসবুকে সার্চ করলে তো পরের দিন হোলসেলারদের অ্যাড আসা শুরু হবে, গ্যারান্টি। তো এইবার বাঁধন ভাই আমাদেরকে অলরেডি বলছে যে আপনি চাইলে বাঁধন ভাইকে মেসেজ করতে পারেন, তাহলে বাঁধন ভাই আপনাকে লস খাওয়া থেকে সেভ করতে পারে। সো ট্রাই করে দেখতে পারেন, আমি একটা ওয়ে করে দিলাম। সো ওকে ফাইন, তাহলে প্রথমত আমরা হোলসেলার খুঁজে বের করে ফেলবো। হোলসেলার খুঁজে বের করে ইনিশিয়াল স্টেজে আমরা হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করবো ইনিশিয়ালি ফার্স্ট। ওকে, আচ্ছা, এমন কোনো ওয়ে আছে যেমন ধরেন লাইক আপনি করতেছেন যে আমি জাস্ট আমার অডিয়েন্সের জন্য হেল্প হয়, আমি ব্যবসা শিখবো, আমার কাছে টাকা নাই। আমার পয়েন্ট হচ্ছে আমি ব্যবসা করতে চাই, বাট আমার কাছে টাকা নাই। আপনার কাছে 2000 ছিল, আমার কাছে 200 নাই। এখন আমি কি করতে পারি? আমার কাছে মনে হয় ড্রপ শিপিং একটা ভালো অপশন। সো আপনি একটা আইডিয়া দিতে পারেন ড্রপ শিপিং কি জিনিস। অ্যান্ড আমি যতটুকু জানি আপনারা অলরেডি ড্রপ শিপিং নিয়ে কাজ করতেছেন, বাদন ওয়ার্ল্ড বা আপনারা মাই হসপিটাল থেকে করতেছেন। সো আপনি একটু মেসেজটা দিতে পারেন যেন আমাদের কোনো অডিয়েন্স ব্যবসা শুরু করতে গিয়ে টাকা না থাকলে যেন অ্যাটলিস্ট আপনার কাছ থেকে হেল্প পায়। মূলত আমি যেটা বললাম ভাই, আমি কিন্তু পদে পদে লস খাইছি, ধাক্কা খাইছি, আমাকে কিন্তু প্রায় অনেকেই ঠকাইছে। বাট আমি আমার যে রিসেলার টিম আছে তাদেরকে আমি হেল্প করি এইভাবে, যাতে করে তারা ডাইরেক্ট কোনো লসের সম্মুখীন না হয়। বিষয়টা হচ্ছে, প্রথমত আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। সাপোজ আপনি যে কোনো নিয়ে মানে যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনার কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন। তো সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে থাকে না, হইতে পারে 500, 1000, 5000, 10,000, সেই অ্যামাউন্টটা থাকে না। তো প্রথম অবস্থায় আমাদের রিসেলিং মডেলটা হচ্ছে এরকম, আমরা একটা মানে ওয়েবসাইট বা সার্ভিস প্রোভাইড করি, যেখানে রিসেলাররা সকল প্রোডাক্ট দেখতে পারতেছে। তারা কিন্তু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে, যেখানে আপনি শুরুতেই কিন্তু পসিবল না। ইভেন আমার ক্ষেত্রে আমি কিন্তু 4টা প্রোডাক্টস মানে জাস্ট সেল করতাম, জাস্ট 4টা প্রোডাক্ট। দেন পরবর্তীতে 5টা 6টা সোর্স করাটা আমার জন্য টাফ ছিল। আপনার কিন্তু এখানে আলাদা কোনো সোর্সের কাছে যাওয়া লাগতেছে না। অ্যান্ড আমি কিন্তু এটা বলবো না, যেটা আমি শুরুতেই বলছিলাম, ভাই আপনি আজীবন রিসেলিং করার কোনো প্রয়োজন নাই। ব্যবসাপাতি শুরু করার পর, যেমন ধর আমরা যখন ব্যবসাপাতি শুরু করি, আমাদের সোসাইটিটা এমন যে ব্যবসা জিনিসটা মেনে নিতে চায় না, তাই না? যে ব্যবসা, চাকরি করো, মানে চাকরিকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ব্যবসা তো ভাই ক্যারিয়ার নাই। ইভেন এটা আমি যখন ব্যবসা শুরু করছি আমিও এই জিনিসটা ফেস করে আসছি। আই হোপ আপনিও করে আসছেন।
সো এই যে আপনি শুরু করার সময় আশেপাশের মানুষজন একটা একটু তিরস্কার করছে, এখন পুরস্কারটা পান কিনা? হ্যাঁ, পুরস্কার শুধু পাচ্ছি বিষয়টা এমন না। পুরো সব জায়গা থেকে। আমার আব্বুকে কল দেয়, আম্মুকে কল দেয় যে বাঁধনকে টিভিতে দেখতেছি, বাঁধন এই করতেছে, সেই করতেছে। মানে আমার যে টিচার, আমি কিন্তু বিষয়টা এমন যে ভাইয়া প্রিয় ছাত্র মানে প্রিয় শিক্ষক থাকতে পারে। বাট প্রিয় ছাত্র হওয়া নট সো ইজি। প্রিয় শিক্ষকের প্রিয় ছাত্র হওয়া। সো এই ছোটবেলার টিচারগুলো আমাকে ফাইন্ড আউট করতেছে। আরে এই বাঁধন না তুমি? তুমি আমার স্টুডেন্ট ছিলা না? তুমি এরকম। এই যে এই মূল্যায়নটা বিভিন্ন অনলাইন শপে যাচ্ছি, স্টোরে যাচ্ছি বা নরমালি আমি ওইদিন ওয়ালটন আমি একটা এসি নিতে গেলাম। ওইখানে বলতেছে, "আপনাকে কই জানি আমি দেখছি। আপনাকে পরিচিত লাগতেছে। আপনি ওই না যে নতুন উদ্যোক্তা এই করতেছেন।" এই যে সম্মানটা ভাইয়া, এটা কিন্তু মানে আমি চাইলে টাকা দিয়ে পারচেজ করতে পারবো না। তবে এর আগের কাহিনীটা তো এতটাও ইজি না। যখন আমি শুরু করতেছিলাম, স্পেশালি আমার আব্বু, আমি জানি না আমার আব্বু পডকাস্টটা দেখবে কিনা না। তো আব্বু কিন্তু ডাইরেক্ট ইন্টারেস্টেড না। আমার আব্বু কিন্তু জব করতো, পুলিশের সরকারি চাকরিজীবী। সো আব্বু এক কথায় ইন্টারেস্টেড না যে না এইসবের কোনো ফিউচার থাকতে পারে না। ২ টাকার ব্যবসা, যেটা আমি হাইলাইট করছিলাম আগেও। তো ওই কথাটা আমার এই জিনিসটা না খুব বেশি খারাপ লাগছে যে ২ টাকার ব্যবসা, আমি তো কষ্ট করতেছি। তো ওই একটা স্পিরিট কাজ করছে যে না আমার করা লাগবে, আমার নিজেকে প্রমাণ করা লাগবে। এত মানুষ হাসাহাসি করতেছে যখন আমি আইএলটিএস ফুল কোর্স কমপ্লিট করলাম, বাট আমি বিদেশ যাচ্ছি না। তখন কিন্তু আমার উপর একটা প্রেশার ক্রিয়েট হয় যে এইসব মানে উল্টাপাল্টা কাজ করে তুমি তোমার সময় নষ্ট করতেছো কেন? আমার একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দাও। বাট আমি তো জানি যে এটার কোনো ইনস্ট্যান্ট সলিউশন, রেজাল্ট কোনো কিছু নাই। আমার সময় লাগবে। আমি তাদেরকে কোনোভাবেই মানে কনভিন্স করতে পারিনি। লুকায়ে করতে আজকে এই জায়গায়। অ্যান্ড থ্যাঙ্কস আমার ওয়াইফকে মানে এই যে এত ব্যাকগ্রাউন্ডে যে এত কথা বললাম, পুরো স্টোরিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ওয়াইফ আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। হয়তো আমি ক্যামেরার সামনেতে কথা বলি, আমাকে সবসময় দেখে, বাট আমার ওয়াইফ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে অলওয়েজ সাপোর্ট করছে। এখনো পর্যন্ত স্টিল নাও সে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো সাপোর্টটা ছিল আমার ওয়াইফের, আমার আম্মুর। আব্বু আমাকে মনে করেন ওয়ান কাইন্ড অফ মোটিভেট করছে, মানে উল্টো কথা বইলে আমি কিন্তু মোটিভেট হয়েছি, যদিও আমাকে স্টিল না আব্বু কিন্তু এইসব বিষয় বুঝে না। আব্বু আম্মু এখনো পর্যন্ত যে আমি ব্যবসা করতেছি, মানুষ চিনতেছে, তারা যে কল দিচ্ছে ওইটাতেই তারা খুশি। বাট স্টিল নো ব্যবসা সম্পর্কে অবগত না। ইভেন আমাদের অনেক ফ্যামিলি আছে যারা ব্যবসা করতে দেই না। ব্যবসা কেন করবা? ব্যবসার কি তোমার ফিউচার আছে? নাই। বাট তুমি চাকরি করলে কিন্তু ফিক্সড স্যালারি পাচ্ছ, যেটা আমি শুরুতেই বললাম। করোনা হোক, ঝড় বৃষ্টি যাই হোক, স্যালারি কিন্তু ফিক্সড। আর ব্যবসাটা হচ্ছে হয় আজকে ১ কোটি, কালকে ১০ টাকা। কিন্তু ভাই আপনি যদি ধরে রাখতে পারেন, এটাতে ব্রাইট ফিউচার আছে, যেটা আপনি যে কোনো জব সেক্টর করেন না কেন আপনি এখানে পাবেন না। আমরা ভাই আপনার শুরুর দিকের গল্পগুলো শুনতেছিলাম। এই যে এইমাত্র যে শুরুটা, যে শুরুর সময় আসলে বুঝি আমি, যেহেতু আমি নিজেও আসলে ব্যবসা পাতি করছি। আমি এমন হইছে, আমি জব করতাম আগে, কর্পোরেট জব করতাম। সো আমি যখন কর্পোরেট জব ছাড়বো, আমি চিন্তা করতেছিলাম আমার বাসায় বলবো কিনা, কারণ আমি জানি যে বাসায় বললে কোনো দিনও ছাড়তে দিবে না। পরে আমি ডিসিশন নিলাম কি আগে ছেড়ে দিই, তারপরে বাসায় গিয়ে বলিস। আমি এই কাজটাই করছি যে আগে ছেড়ে দিছি, এরপর বাসায় গিয়ে বলছি। বকাঝকা করছে কিন্তু কিছু করার নাই, ছেড়ে তো দিছি। বাট ছাড়ার আগে বলে ছাড়তে দিত না। যদি বলতাম যে ব্যবসাপাতি করবো, ও মাই গড তুমি জব ছেড়ে ব্যবসাপাতি করবো, হইতেই পারে না। এটা আসলে আমাদের একদম কাহানি ঘর ঘর কি। আচ্ছা ভাই, এখন একটা জিনিস আমার সাথে একটু শেয়ার করেন, যেটা আমার নিজেরও কাজে আসবে। ব্যবসা তো আপনি শুরু করছেন, যেভাবেই হোক অনেক বাধা টাধা দিয়ে শুরু করছেন, একটা স্টেজে আসছেন, স্কেল তো করছেন, তাই না? স্কেল করছেন দেখেই তো আজকে আপনি এইটুকু আসতে পারছেন। স্কেলিং নিয়ে আপনার মাইন্ডসেটটা কেমন ছিল? স্কেলিং বলতে ভাইয়া আমার কথা হচ্ছে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই। তবে একটা টার্গেট রাখা লাগবে যে এই মাসে আমার ৫ লাখ সেল হইলো, আগামী মাসে যাতে ৬ লাখ বা ৮ লাখে হয়। অলওয়েজ একটা টার্গেট পয়েন্ট সেট করা লাগবে। তাইলে না আমাদের একটা স্পিড কাজ করবে। আপনার মাসিক ইনকাম কত আপনি যদি নিজে না জানেন, ইভেন অনেকেই আছে, ইভেন আমি নিজেই যখন আমি স্টার্ট করতাম তখন আমার বাই হইতো, সেল হইতো। প্রফিট কত? প্রফিটও আমি কাউন্ট ডাউন করতেছি, বাট এই যে আমি লাইট কিনতেছি, ফ্যান কিনতেছি, চলে যাচ্ছে। দিন শেষে প্লাস মাইনাস করে 0। এটা কিন্তু একটা ব্যবসা হইতে পারে না। আপনার কিন্তু একুরেট একটা হিসাব থাকা লাগবে। তারপরে আপনার একটা গোল সেট করা লাগবে। আপনার প্রতি মাসে আপনি কত টাকার প্রোডাক্ট সেল করতেছেন, কোন খাতে কত টাকা খরচ করতেছেন। যখন আপনি এই হিসাবটা একুরেটভাবে করবেন, তখন আপনার ভিতর অটোমেটিক একটা স্কেল আপ সিচুয়েশন চলে আসবে যে এই মাসে আমার ৫ হইছে, পরের মাসে ৮, পরের মাসে ১০। তবে ভাইয়া লক্ষ্যটা বড় রাখা লাগবে। আমি গত ৪ থেকে ৬ মাস আগে আমি এমন একটা পোস্ট করছিলাম যে আমি আমার রিসেলার টিম মায়াসবিডি নিয়ে ৫০ কোটি টাকা সেল করে দেখাবো। এটা শোনার পর অনেকে হাসাহাসি করছে। কারণ তাদের মাইন্ডসেটটাই ছোট। আমাদের কিন্তু ভাইয়া মাইন্ডসেটটা আগে বড় রাখা লাগবে।
অনেকে যে যারা মনে করতো যে আমার পক্ষে 1,00,000 টাকা সেল করা সম্ভব না, তাহলে আমি 1 কোটিতে পৌঁছাইলাম কিভাবে? কারণ আমার আগেই মানে ইনটেনশন ছিল আমি 10 কোটিতে পৌঁছাবো। যার জন্য হয়তো আমি 10 কোটি না পারি 1 কোটিতে পৌঁছাতে পারছি। তো আমি যেহেতু এখন 1 কোটি সেল জেনারেট করতে পারছি, আমি 10 কোটি কেন 100 কোটি করতে পারবো? সেই সবকিছু আমার মানে আমার কাছে থাকলে। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, প্রথমত মাইন্ডসেটটা বড় করা লাগবে। স্কেল আপ এটা করা বাধ্যতামূলক। হিসাবটা একুরেট থাকা লাগবে। আর কোন প্রোডাক্টে কত টাকা ইনভেস্ট হচ্ছে, কোনটা লাভ লস সবকিছু একুরেট একটা হিসাব থাকা লাগবে। বিষয়টা এরকম। বাঁধন ভাই, আমি গেস করতেছি আপনি যখন শুরু করছিলেন, শুরুটা আপনি একাই করছিলেন, তাই না? বাট আমার ধারণা আপনি এখন একা কাজ করেন না, আপনার একটা টিম আছে, একটা টিম থাকা উচিত, একটা টিম আপনাকে সাপোর্ট দিচ্ছে। সো টিম সিলেকশনটা আপনি কিভাবে করেন, টিমকে আপনি কিভাবে ম্যানেজ করেন, অ্যান্ড টিম কতটা ইম্পর্টেন্ট আসলে? আচ্ছা ভাই, আমি আবার একটু এড করি। শুরুটা আমি একা আসলে এক্স্যাক্টলি করি নাই। ছিল তো আমার সাথে ওয়াইফ শুরু থেকে। অ্যান্ড 60-70% কাজগুলা সে করতেছে। আর আমি কনটেন্ট ক্রিয়েশন, প্রোডাক্ট এগুলা নিয়ে কাজ করতেছি। সো প্রথমত আমরা দুইজনই সবকিছু। আমার পার্টনার বলতে পারেন, বিজনেস পার্টনার। সো আমরা টিম সিলেক্ট করি শুরুতেই। কারণ আমাদের যখন বললাম না, আমাদের যখন মানে বিজনেসটা রান করি, সাথে সাথে কিন্তু একটা হিট হয়। কারণ আমি আগে মার্কেট অ্যানালাইসিস করি, সবকিছু করার পর কিন্তু বিজনেসটা রান করি। দেন আমরা দুইজন যখন দেখলাম না আমাদের কাছে পসিবল না, কোনোভাবেই রিপ্লাই করা পসিবল না। সারাদিন রিপ্লাই করা, পরে আবার কনটেন্ট শুটে যাওয়া, প্রোডাক্ট সোর্স করা, নট সো ইজি। দ্যাটস ওয়াই আমি চিন্তাভাবনা করলাম আমার একটা মডারেটর টিম লাগবে। আর এটাই হচ্ছে সেই টিম যেটা আপনার ব্যবসাকে, মানে আমার ব্যবসাকে 1 কোটিতে নিতে হেল্প করছে। আমি আমার টিমকেও থ্যাঙ্কস বলবো, কারণ তাদের ছাড়া সাপোজ আমি আজকে না হয় একদম প্রোডাক্ট সেল করে ফাটায় ফেললাম, ডেলিভারি করলাম, বাট আমার টিম যদি রিপ্লাই না দিত, সেলটা কোথায় থেকে আসতো? সো সঠিক টিম সিলেকশন করা কিন্তু আরেক বড় ইম্পর্ট্যান্ট। আপনি যাকে তাকে আপনার পেজের জন্য মডারেটর বা কাজ করার জন্য বসাতে পারবেন না। আপনার সেই লোকটা সিলেক্ট করা লাগবে যে আপনার মতো হয়ে কাস্টমারকে কনভিন্স করে। সাপোজ আপনি মানে তাকে সেট করলেন, সে রিপ্লাই করতেছে, বাট কোনো রকম রিপ্লাই করে সে তার কোনো রকম দায়িত্ব পালন করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার সেল হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা কাস্টমার আরেকবার পারচেস করবে না। সেই জন্য এমন একটা টিম সিলেক্ট করা উচিত যে কাস্টমারকে রিপিটেড কাস্টমারে রূপান্তর করবে, সে আপসেল করতে পারবে, ক্রস সেল করতে পারবে। সো দ্যাটস ওয়াই টিমটা খুবই প্রয়োজন। আর টিমের যারা কাজ করবে তারা স্কিলড হওয়া আরও বেশি প্রয়োজন। ওকে, সো যেহেতু ব্যবসা বড় হচ্ছে, টিম বড় করতে হবে, ব্যবসা যত বড় হবে টিম তত বড় করতে হবে, এই কথাটা থেকে আমরা বুঝতেছি ব্যবসা বড় হয়েছে। সো এখন দেখেন ভাই, আপনি আর একজন নর্মাল ব্যবসায়ী কিন্তু সেম মানুষ না, সেম না কেমন সেম না? লাইক ধরেন আপনি একটা অফলাইন ফিজিক্যাল একটা শপ দিচ্ছেন বা আপনি একটা অফিস নিচ্ছেন ঢাকা শহরে, এতে যেটা হয়েছে অনেক মানুষ আপনাকে দেখার জন্য চলে গেছে, তাই না? অনেক মানুষ দেখা করতে চলে গেছে। তো দেখা করতে গিয়েও হয়তো সে কি আপনার কাছে প্রোডাক্ট পারচেস করতেছে। এবং আপনি আমাকে একটু গল্প শুনেছেন আমরা পডকাস্টে বসার আগে, যে আপনি একটু বের হইলে মানুষ চেনে যায়, আপনাকে শোরুমে এসে কিনতে গেছেন, চেনা যায়। সো এই যে ধরেন একটা ফ্যান বেজ হয়েছে বা আপনার একটা রাইট নাও ফেম আছে, কোনো বিড়ম্বনা হয়েছে কিনা বা এটা কোনো হ্যাপি মোমেন্ট আছে কিনা? হ্যাপি মোমেন্ট তো বলার শেষ নাই। যার মধ্যে আমি বললাম যে লাস্ট টাইম আমি একটা এসি পারচেস করতে গেলাম, একটা ইন্টেরিয়র ডিজাইনের মানে যেখানেই যাচ্ছি, "ভাইয়া আপনি উনি না? আমি তো আপনাকে চিনি।" একটা হ্যাপিনেস। তবে অকওয়ার্ড সিচুয়েশন এখনো পর্যন্ত হয়নি। আর আমি ঐরকম কনটেন্টও আসলে প্রোভাইড করি না যে আমি একটা মানে এমন একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়লাম যেমন মারামারি, কাটাকাটি এরকম কোনো কিছু না। বিষয়টা আমার হচ্ছে আমি কনটেন্টগুলা দেই ওই টাইপের যাতে করে পাবলিক কোনো কিছু শিখতে পারে, জানতে পারে, অন্তত বিনোদনটা পায়। সো তারপর অনেক সময় এমন হয় যে আমি ধরেন বাসায় চলে যাব, লাস্ট টাইম আমার আবার বসতে হয়। জিনিসটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, বাট এটা আমি অকওয়ার্ড কখনোই ফিল করি না। যেমন আমি গতকালকে আমি অফিস শেষে বাসায় ফিরতেছি। একদম লাস্ট টাইমে মানে সারাটা দিন আমি গতকালকে কথা বলছি, এনার্জি নাই। আরেকজন চলে আসছে। আমি তো ওনাকে মানা করতে পারতেছি না। তো এটা আমি অকওয়ার্ড বলব না। আমার জন্য এটা ভালোই। প্লাস পয়েন্টই বলতে পারি। আচ্ছা, আমরা যেহেতু ভাই একটু কন্টেন্টের পার্টে আসছি, আমার একটা প্রশ্ন রয়ে গেছে কন্টেন্ট নিয়ে। সেটা হচ্ছে কি, লাইক ধরেন নতুন যে বিজনেস শুরু করবে, আমরা সে একটুকু আমাদের পডকাস্ট দেখে বুঝছে ভাই কন্টেন্ট বানাইতে হবে, এটা কোনো বিকল্প নাই। এখন নতুন যে শুরু করবে তার না ভাই স্টার্টিংয়ে একটা ভালো ক্যামেরা নাই, যে আপনারও ছিল না শুরুতে। সে স্টার্টিং একটা ভালো ক্যামেরা নাই, স্টার্টিং একটা ভালো সাউন্ড নাই, স্টার্টিং ভালো ব্যাকগ্রাউন্ড নাই, কিচ্ছু নাই। স্টার্টটা সে কিভাবে করতে পারে? মোবাইল আর ক্যাপকাট এনাফ, আর কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন নাই। মোবাইলটা কি? মোবাইল আছে মানে আপনি যে কোনো কন্টেন্ট বানাতে পারতেছেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা স্বাস্থ্যসম্মত কন্টেন্ট, যেটা মানুষ আপনার ফ্যামিলি দেখতে পারবে। আমার কন্টেন্ট আমার আব্বু, আম্মু, পাড়া প্রতিবেশী, আমার শিক্ষক সবাই দেখতেছে, সবাই পছন্দ করতেছে, শেয়ার দিতেছে, কারণ আমার কন্টেন্টটা সেরকম। তো আপনার কন্টেন্ট বানাইতে হবে আপনার
আদার্স কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন নেই। আপনার কন্টেন্টে যদি দম থাকে, ইউনিক কিছু থাকে, সাপোজ আপনি অন্য 10 জন থেকে একটু ভিন্ন কিছু করতেছেন, আপনার ভালো কোয়ালিটি শুরুতে দরকার নেই। যখন আপনি একটা সার্টেন লেভেলে চলে যাবেন, যখন আপনার কাছে সেই অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটিটা থাকবে যে না আমি চাইলে এখন একটা ভালো মাইক কিনতে পারি, আমার মিলিয়ন্সের উপর ভিউ হচ্ছে, তখন গিয়ে আপনি সেটা পারচেস করবেন, যখন সেটা আপনি খুবই প্রয়োজন মনে করবেন। বাট এর আগে আপনার হাতে মোবাইল আছে ভাই, আর কিছু লাগে না। আমি এটা সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনার হাতে যে মোবাইলটা এটা অনেক পাওয়ারফুল। আমরা সারাদিন স্ক্রল করে মানে সময় পার করে দিচ্ছি, মোটিভেশনাল ভিডিও দেখতেছি, ইভেন আপনি পডকাস্ট দেখার পর আপনার অনেকে মোটিভেট হয়ে যাবেন। বাট আসলে মোটিভেটটা কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? না, এইটা লং টাইম থাকতে হবে। তখনই ভাই আমার এই কথা, আমার এই কষ্ট, আমার এই ব্যবসা সবকিছু সার্থক হবে। আমি চাই আমার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হোক, বাট তার থেকে চাই যে সে শিখে কিছু করুক। তখন আমি প্রাউড ফিল করতে পারবো। আপনি অন্য জায়গায় গেলে এটা আমার দেখার বিষয় না, আমার কোনো সমস্যাও না। কিন্তু এই যে একটা মোবাইল, সেটা দিয়ে আপনি স্টার্ট করলেন, স্টার্ট করার পর আপনার রিচ আসতেছে না, কোনো ম্যাটার না। আপনি একটু ইমপ্রুভ করার ট্রাই করেন। ভিউ হচ্ছে না, ম্যাটার করতেছে না, একটু একটু করে ইমপ্রুভ করার ট্রাই করেন। যখন আপনার ইমপ্রুভমেন্ট হবে, আপনার রিচ আসবে। যখন দেখতেছেন আপনি একই হুকে আটকে আছেন, একই লোপে আটকে আছেন, 5টা ভিউ, 10টা ভিউ, 15টা ভিউ, কন্টেন্ট চেঞ্জ করেন। কন্টেন্ট চেঞ্জ করেন। আপনার ক্যামেরা চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনার ভয়েস ওভার মানে আপনার কি বলে মাইক্রোফোন চেঞ্জ করার প্রয়োজন, আপনার মাইক্রোফোনেরই প্রয়োজন নেই। আপনি কিন্তু মোবাইল থেকে ভয়েস ওভার দিতে পারেন। আমি শুরুটা করছিলাম এইভাবে যে আমি আমার যে মোবাইল ফোন, আমি সম্ভবত স্যামসাং না কি একটা ফোন ইউজ করতাম, আমার ঠিক মনে পড়তেছে না। ফোনটাকে আমি এভাবে নিতাম, তারপর এই যে এখানে তো মাইক্রোফোনটা এভাবে, আজকের ভিডিওতে আমরা এই রিভিউ করতে যাচ্ছি, এইভাবে আমি স্টার্টটা করতাম। এই ক্যাপকাট এডিট করতাম, আপলোড করে দিতাম। এটা থেকে আমার 5 লাখ 8 লাখ রিচ হয়েছিল। আমার কিন্তু প্রথমেই দামি কোনো ক্যামেরা ছিল না। আপনি যদি আমার বাঁধনস ওয়ার্ল্ড বা এমডি সাইফুল ইসলাম বাঁধন প্রোফাইলটা ভিজিট করেন, একটু আগে গেলে আপনি জিনিসগুলো দেখতে পারবেন, যেটা হচ্ছে লাইভ প্রুফ। সো বিষয়টা হচ্ছে অনেকে ভাবে যে ভাই আমার ভালো গেজেট নাই, আমার ভালো অ্যাক্সেসরিজ নেই, আমার ড্রোন নাই, এই নাই সেই নাই। ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু রাইট নাও ড্রোন কিনছি। কিনার আগে ভাই আমি মনে করছি যে এটা কিনা ফাটায় ফেলবো, এটা কিনা ড্রোন শট নিয়ে অনেস্টলি কিনার দ্বিতীয় দিন পর থেকে আর ইউজ করতেছি না। কিন্তু এই যে কন্টেন্টে আসার আগে আমি ভাই এই একটা মোবাইল, কারণ আমার এটাই ছিল আমার অস্ত্র, এটাই ছিল আমার শক্তি, আমি ওইটার উপর অনেক এফোর্ট দিছি। মানে 24টা ঘন্টা আমি এটার উপর, মানে এটার ব্যাটারি হেলথ বলেন, মানে এটার অবস্থা শেষ। যখন আমি মনে করতেছি ভাই এটা দিয়ে আর চলা সম্ভব না, এটা রুহু শেষ, তখন গিয়ে আমি আরেকটা নতুন পারচেস করছি। তার আগে যেটা আছে ওইটা দিয়ে নামে পড়েন, ট্রাই করেন, তবে ভালো এবং স্বাস্থ্যসম্মত কন্টেন্ট, এটা আর কি। বাঁধন ভাই, আমরা কোনো কিছু শুরু করি এভাবে 1 2 3 4 5 6 7 8 9, এবং আমাদের প্রত্যেকের লাইফে দেখবেন একটা মোমেন্টাম থাকে যে কোনো একটা কিছু আমাকে একটা অপরচুনিটি দিয়েছে, এটা আমাকে অনেক মানে ওই মাঝখানে 11 12 13 14 স্কিপ করে আমি 15তে পৌঁছাই গেছি। আপনার এই টোটাল বিজনেস লাইফে কোনো টার্নিং পয়েন্ট আছে কিনা, যেটা আপনাকে কোনটা অপরচুনিটি দিছে, যে অপরচুনিটির কারণে আপনি আজকে এতটুকু আসছেন? মূলত আমার তো নিজের ব্যবসা ছিল, আমার রিসেলার ছিল। আমার কিন্তু এখানে 2 ভাবে আমার আর্নিং জেনারেট হয়। একদম ক্লিয়ারলি আমি বলতেছি। এক হচ্ছে আমার নিজের ব্যবসা থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। একটা সময় ছিল যে আমার রিসেলাররা যা সেল করতো তার 3 গুণ আমি সেল করতাম। এখন জিনিসটা লেভেলে হয়ে গেছে। মানে আমি যতটুকু সেল করতেছি রিসেলাররা সেল করতেছে। তবে আমার কথা হচ্ছে যে আপনি যে কোয়েশ্চনটা করলেন ভাইয়া, সো টার্নিং পয়েন্ট হচ্ছে আমার রিসেলার। যখন আমি রিসেলারদেরকে স্কেল আপ করা শুরু করলাম, তাদেরকে আমি ট্রেন করলাম। দেখেন, ব্যবসা বা রিজিক বিষয়টা আপনার হলে আপনার, আমার হলে আমার। আমি এই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমি সবাইকে শিখাচ্ছি। এমন যদি হইতো যে না আমি শিখানোর ফলে মানুষ আমার থেকে আর কিনবে না, সবাই তার কাছে চলে যাবে, তাহলে কিন্তু আমি শিখাইতামই না। সে তার কাছে যার যেটা সেটা তার কাছেই যাবে। আমি আরেকটা সহজ উদাহরণ দেই। আপনি যদি দেখেন যে স্বর্ণকারের দোকান, একটা সিরিয়ালে 10-15টা স্বর্ণকার থাকে, সেলুনের পাশে সেলুন থাকে। এই উদাহরণটা আমি অনেকবার আমার রিসেলারদেরকেও দিছি। তো এই যে স্বর্ণকারের দোকান, আপনি তো সবার কাছে যাচ্ছেন না। আপনি লাস্ট উইক যার কাছে চুল কাটছেন, এর আগের উইক কি অন্য কারোর কাছ থেকে কাটছেন? অবশ্যই না। আমরা একজনকে, সে সার্ভিসটা যেমনই দেখ, আমরা তার কাছেই প্রেফার করি, তার কাছেই যাই। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, আমার টার্নিং পয়েন্ট ছিল আমার রিসেলার, যারা আমার শক্তি, যারা আমার মানে পুরো বিজনেসটাকে টার্ন করতে হেল্প করছে। কারণ বিষয়টা হচ্ছে আমি আমার মানে বাঁধনস ওয়ার্ল্ডে সেল জেনারেট করতেছি, রিসেলিং প্ল্যাটফর্মে সেল জেনারেট করতেছি। আমার এখানে কিন্তু একটা অবশ্যই কমিশন বেস রয়েছে। তারাও কোনো পুঁজি, কোনো ইনভেস্ট ছাড়া এখানে প্রফিট পাচ্ছে। আমার এখানে তাদের উপর এক্সট্রা কোনো ভ্যালু প্রোভাইড করতে হচ্ছে না। আমি তাদেরকে শিখাচ্ছি, মার্কেট অ্যানালাইসিস করতেছি, তারাও এখান থেকে ভ্যালু প্রোভাইড হচ্ছে এবং আর্নিংও জেনারেট করতেছে। ওভারঅল এই যে বাঁধনস ওয়ার্ল্ডের পাশাপাশি মায়ান্স বিডি, এই দুইটাই হচ্ছে আমার একটা কম্বো প্যাক, আর এটা একটা টার্নিং পয়েন্ট বলা যায়। আমরা ভাই অনেক পজিটিভ কথাবার্তা শুনছি, বাঁধন স্যার এই করতেছে, ওই করতেছে, এই করতেছে, 20 টাকা বিক্রি করতেছে। এখন দিন শেষে আপনার লাইফে মানে ধরেন আমাদের সবারই একটা খারাপ মোমেন্ট থাকে। সো বাঁধনস ওয়ার্ল্ডের কোনো খারাপ হতাশার জায়গা আছে কিনা? সবই কি পজিটিভ নাকি কোথাও হতাশার জায়গা আছে? বাঁধনস ওয়ার্ল্ডে আজ পর্যন্ত
ওইরকম হয় নাই। তবে মায়াজবিডিতে রিসেন্টলি একটা যে বিষয়টা হইলো টিম ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক মানুষটা চুজ করাটা আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি এমন একজন মানুষের কাছে দায়িত্বটা দিলেন যে আপনার সম্মান, ভালোবাসা আর সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি সেটা যদি ধরে না রাখতে পারে, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যত বড় উদ্যোক্তা হন না কেন, আপনার নামতে ১ মিনিট সময় লাগবে না। সো আল্লাহ আমাকে হেল্প করছে এই জায়গায় যে আমি ঠিক টার্নিং পয়েন্টে, মানে আমি একটু হইলেই মনে করেন ডাউন হয়ে যেত আমার পুরো ব্যবসাটা। কারণ আমার সকল অ্যাক্সেস কিন্তু আমার মডারেটর টিমের কাছে থাকে। যেমন যারা মানে অ্যাড রান করে তাদের কাছে কিন্তু অ্যাক্সেস থাকে। পেজে যে কোনো কিছু করা পসিবল। তো এই জিনিসটা চুজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকা লাগবে। কারণ আমার লাইফের সবচেয়ে হতাশার বিষয় ভাইয়া একটা জায়গায়, আমি টোটাল ৪ থেকে ৫ জন মডারেটরকে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম। আমি একদম, মানে আমি নিজের ভাই-বোনের মতোই ট্রাস্ট করতাম। সো তারা আমার সাথে ওয়ান কাইন্ড অফ জিনিসটা কি করছে আমি জাস্ট এটা মানে আমি জানি না বা বুঝতেও চাচ্ছি না আর। তো তারা আমার সাথে এক কথায় যে বিশ্বাসঘাতকতা করছে। যার জন্য আমি মানে আমার এটা মানে ব্যবসায় যদি লস হইতো আমি কষ্ট পাইতাম না। বাট আমার টিম, আমার নিজের টিম, আপনার সাথে যারা কাজ করতেছে, আজকে যদি তারা আপনার নামে বদনাম করে বা আপনার সিক্রেটগুলো আরেক জায়গায় বলে, জিনিসটা অবশ্যই আপনার পছন্দ হবে না। তো আমার পুরো জার্নিতে আমার এই একটা জায়গায় আমাকে খুব বেশি হার্ট করছে। যেটা আমি মনে হয় না আমি কখনো বলতেও পারবো। এখন বাঁধন ভাইয়ের জীবনে হতাশা আছে। বাঁধন ভাই ব্যবসা করতেছে, বাঁধন ভাই মডারেটর সামলাচ্ছে, বাঁধন ভাই কন্টেন্ট বানাচ্ছে, বাঁধন ভাইকে আবার ফ্যান বেইজও সামলাতে হচ্ছে। প্রত্যেকদিন সবাই এসে অফিসে বের করতেছে। এই যে এত কিছু বাঁধন ভাই করতেছে, এখন এই বাঁধনের এই একটা প্রোডাক্টিভিটি তো ম্যানেজ করার ব্যাপার-স্যাপার আছে, তাই না? দিন শেষে আমি একজন এন্টারপ্রেনার, আমাকে কনটেন্টও বানাইতে হচ্ছে, আমাকে আমার ফ্যান বেজও সামলাইতে হচ্ছে, আমাকে এরকম পডকাস্টও আসতে হচ্ছে, আমাকে আবার কি মানে প্রোডাক্টও সোর্স করতে হচ্ছে। তাইলে এই বাঁধন তার প্রোডাক্টিভিটি কিভাবে ম্যানেজ করে? কারণ আমরা কিন্তু ইউজুয়ালি নরমালি দেখি যে ভাই ওই সকালে একটা জব করি, এতে হতাশ বা এতে আমরা হিমশিম খেয়ে যাই, বা আমরা একটা ব্যবসা করি, এতে হিমশিম খেয়ে যাই। আপনি এত কিছু করে কিভাবে টাইম ম্যানেজ করতেছেন বা নিজের প্রোডাক্টিভিটি ম্যানেজ করতেছেন? মূলত কাজগুলো আমি ২ ভাগে করি। এক হচ্ছে আমার ওয়াইফ, যে 50-60% কভার আপ করে। আর আরেক হচ্ছে আমি। সে মূলত মডারেটর পুরো সাইটটা সে কন্ট্রোল করে। মডারেটরদেরকে কখন কোন আপডেটটা দেওয়া লাগে, কোন প্রোডাক্ট স্টক আউট, সে আমাকে আপডেট দেয়। ঠিক আছে? সে আমাকে সবকিছু আপডেট দিয়ে সবকিছুতে হেল্প করে। আমি জাস্ট তাকে একটা ডিসিশন দিই। এবং মাঝে, মাঝে আমরা ২ জন মিলে একটা মানে কম্বিনেশন করি যে বিষয়টা এরকম টাইপের যে আজকে আমাদের একটা পডকাস্ট আছে। আচ্ছা আমাদের ওই মিটিংটা ক্লোজ, আজকে এইখানে যাচ্ছি। তো আমরা ২ জন মিলে, আর রিসেন্টলি আমি আমার একজন ছোট ভাই মানে অ্যাসিস্ট্যান্ট হায়ার করি। সে আমাকে এই জিনিসগুলো মানে এই যে একটা চাপ, এই চাপটা থেকে সে আমাকে মানে একটু রিলিভ করে আরকি। তবে ভাইয়া হতাশা ভাইয়া সবার লাইফে আছে। অনেকে আমরা বলি যে ভাইয়া কি রাসেল ভাইয়া তো অনেক হ্যাপি। ভাইয়ার লাইফে তো কোনো কষ্টই নাই। এত বড়, বড় সেলিব্রিটিরা আসতেছে, গেস্ট আসতেছে। মানে ভাইয়ার লাইফে কোনো কষ্টই নাই। তো ভাইয়া কষ্ট নাই এরকম কেউ বলতে পারবে না। কোনো না কোনো পয়েন্টে আপনি ভাই দুঃখী। কিন্তু সেটা মানে আপনি যদি পাবলিকের কাছে যদি এইগুলা ইমোশন প্রকাশ করেন ভাই, এটা হবে না। আপনাকে জীবনযুদ্ধে আগায় চলতে গেলে ভাই আপনাকে আপনার সোসাইটি, আপনার পরিবার সবার সামনে আপনার স্ট্রং হইতে হবে। আর আপনি যেহেতু একজন পুরুষ, আমিও পুরুষ ভাইয়া, অবশ্যই ট্রাই নিজের বেস্টটা দিয়ে প্রুভ করার জন্য। তো ভাইয়া হারার গল্প বলেন সবারই আছে। ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে চায় না। সফল হওয়ার পরেই মানুষ ব্যর্থতার গল্পটা শুনে। তো আমি সবাইকে, আমার যতজন অডিয়েন্স আছে আমার পডকাস্টটা শুনতেছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, আজকে আমি এই জায়গায়, এই পজিশনে আসতে ১ দিন ২ দিন কখনো মানে এই বিষয়টা এমন ছিল না। অনেক রাত আমার কষ্ট করতে হচ্ছে। ইভেন এখনো পর্যন্ত আমি ৪টা ৫টা বাজে ঘুমাচ্ছি। কারণ কাজ করতে হচ্ছে। আমার লক্ষ্য অনেক দূর। তো আমার কথা এইখানে ২ মিনিট মোটিভেট হয়ে শেষ হয়ে গেলেন, বিষয়টা যাতে এমন না হয়। আপনিও যাতে বলতে পারেন যে আমি বাঁধন ভাইয়ের পডকাস্ট শুনছিলাম, রাসেল ভাইয়ের শোতে, আজকে আমি এই জায়গায় আসতে পারছি। সেটাই আমার জন্য অনেক বেশি গর্বের একটা জায়গা হবে। হাসান ভাই, আমরা মোটামুটি আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনি খুব ভালো টাইমে একটা ভালো মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। আমি এই জিনিসটা কেন বলতেছি মোটিভেশনাল স্পিচ, লাইক ধরেন আপনি নীল নাফিসের একটা ভিডিও দেখে আজকে এই জায়গায় বসে আছেন। সো আমরাও এক্সপেক্ট করবো যে আমাদেরও কোনো অডিয়েন্স যে বাথন্স ওয়ার্ল্ডের ভিডিও দেখে সেও হয়তো কোনো একদিন আমাদের পডকাস্টে বা অন্য কোনো পডকাস্টে গিয়ে সেই গল্পটা বলবে এবং সে বলবে আমি ভাই রাতে ৩টা বাজে বাঁধন ভাইয়ের পডকাস্ট দেখছিলাম, ওইখানে ওনারা গল্প গুজব করতেছিল যে উনিও এভাবে এভাবে একটা জায়গা তৈরি করে ফেলতে পারছে এবং আমিও এটা থেকে ইন্সপাইরেশন নিয়েছি যে ভাই উনি পারলে আমি কেন পারবো না। হ্যাঁ, ওনারও বয়স হইলো ২৪, আমারও তো বয়স ২৪, বা ওনার বয়স ২৫, আমার বয়স ২৭। আমি তো আরো সিনিয়র, আমার তো আরো তাড়াতাড়ি পারা উচিত। সো উনি যদি কন্টেন্ট বানায় এবং উনি বলছেন ভাঙ্গাচোরা মোবাইল দিয়ে কন্টেন্ট বানাইছে, আর আমি তো ইউজ করি আইফোন।
আমি কেন পারবো না? হ্যাঁ? সো আমি মানে এক্সপেক্ট করি আরকি আমাদের এই পডকাস্ট থেকে যারা দেখতেছে, আমরা ওভারঅল তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানে কনটেন্টের জার্নি আসলে একটা ইম্পর্টেন্ট জার্নি। আপনি এই কনটেন্টের জার্নিটা কিভাবে শুরু করবেন, কিভাবে কন্টিনিউ করবেন, আমরা একটা ভালো গাইডলাইন দিয়েছি। পাশাপাশি একটা entrepreneurship লাইক ধরুন আপনি শুরু করছেন, গ্রো করছেন, স্কেল করছেন, একটা ভালো জায়গায় আনছেন, একটা টিম ম্যানেজ করছেন, মাঝখানে আপস অ্যান্ড ডাউন ছিল। আমরা চেষ্টা করছি সব ধরনের ইনফরমেশন আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাইতে। সো আমরা ভাই আমাদের পডকাস্টের একদমই শেষের দিকে আছি। সো একদম লাস্ট স্টেজে এসে আপনি একটু চিন্তা করেন যে আপনি আজকে প্রথম সেই ২,০০০ টাকা আপনার হাতে আছে আজকেই। মানে আজকে আপনি ডিসিশনটা নিচ্ছেন যে আমি এই ২,০০০ টাকার সাথে বা সরি আপনার ২০,০০০ টাকা ছিল। আচ্ছা এটা আরেকবার দেখি। সো এখন পয়েন্টটা হচ্ছে ভাই আপনি চিন্তা করেন যে আজকে আপনি বাঁধন এমন স্টেজে আছেন যেখানে আপনার হাতে অনলি ২০,০০০ টাকা আছে এবং আপনি ফ্যামিলির কাছ থেকে টাকা চাচ্ছেন, সামহাও ম্যানেজ করতে পারতেছেন না। এই ২০,০০০ টাকা নিয়ে সেই দিনের বাঁধন যেভাবে ব্যবসা শুরু করছিল, আজকের বাঁধনের অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট হবে। আজকের বাঁধন এক্সপেরিয়েন্সড, ওই দিন এক্সপেরিয়েন্স ছিল না। সো আজকে যদি আপনার হাতে ২০,০০০ টাকা থাকে এবং সাথে এক্সপেরিয়েন্সের ঝুলি থাকে, আপনি কিভাবে এই বিজনেসটাকে নতুন করে চিন্তা ভাবনা করতেন? আপনি অনেক ভুলভ্রান্তি করছেন। এই ভুলগুলা কি ছিল? আপনি নতুন, নতুন বাঁধন ২০,০০০ টাকা নিয়ে কিভাবে এই ব্যবসাটাকে দাঁড়া করাবেন এবং আমার অডিয়েন্স আসলে এটাকে কিভাবে দাঁড়া করাইতে পারে, আপনি একটা গাইডলাইন দিবেন। প্রথম কথা হচ্ছে আমি বলবো আপনি মার্কেটটা প্রথমত অ্যানালাইসিস করেন। ধরে নেন আপনার কাছে ৫,০০০ ১০,০০০ টাকা আছে সাপোজ। সো সেটাকে ভাইয়া রাইট জায়গায় খাটাইতে হবে। আপনি যদি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেন পুরো টাকাটা একদম পানিতে। পাশাপাশি আমি বলবো ড্রপ শিপিং বলেন, রিসেলিং বলেন, ওইখানে একটা অ্যাকাউন্ট থাকার জন্য। এটা থাকা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? আপনার রিসেলিং ড্রপ শিপিং এ কিন্তু এত টাকা ইনভেস্ট করার প্রয়োজন পড়তেছে না। আপনি হিউজ পরিমাণের প্রোডাক্ট সোর্স পাচ্ছেন। আপনি খুব ইজিলি আপনি আপনার অডিয়েন্সকে সেটা শো করতে পারতেছেন যে আমার কাছে এই প্রোডাক্ট আছে। যখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনি মার্কেট অ্যানালাইসিস করতেছেন ফাইন। আপনারও তো একটা অডিয়েন্স পেজ আছে। হইতে পারে ১০০-২০০, তারাও কিন্তু অডিয়েন্স। তারাই কিন্তু আমার এই ১০০ জন অডিয়েন্সই কিন্তু আজকে আমার ১,০০,০০,০০০ টাকা নিতে আনতে হেল্প করছে। সো একজনকেও কিন্তু আপনি যে হালকাভাবে দেখবেন বিষয়টা যাতে এমন না হয়। তো যেটা আমি বলতেছিলাম যে আপনার কাছে যে ১০,০০০ টাকা আছে, প্রথমত আপনি চেষ্টা করবেন প্রোডাক্ট সোর্স করার। বাট তার আগে আপনি চেষ্টা করবেন রিসেলিং, ড্রপশিপিং সার্ভিসটা এটা নিজের কাছে এপ্লাই করার। কারণ এতে করে আপনার হিউজ পরিমাণ ইনভেস্ট হচ্ছে না, লস হওয়ার চান্সেসটা কম। আর নিজে ব্যবসা করলে ভাই আপনার এখানে বাবল পলি লাগতেছে, স্টিকার লাগতেছে, আপনার আবার যদি কোনো ডকুমেন্ট দেন প্রিন্ট আউট লাগতেছে, অনেক টাকা। হয়তো আমি বইলা ফেলছি আজকে অনেক কথা মুখের স্পিডে, শুনতে সহজ লাগতেছে, বিষয়টা কিন্তু এতটাও সহজ না। তবে চেষ্টা করলে কোনো কিছু ইম্পসিবল না, নাথিং ইম্পসিবল, বিষয়টা এরকম। সো আমি আপনাদেরকে বলবো যে নিজে ব্যবসা শুরু করতে চাইলে প্রথমত রিসেলিং, ড্রপশিপিং ট্রাই করেন। আপনার কাছে যখন মনে হবে ভাই আমি এখন বেস্ট ইনভেস্ট করার জন্য, তখনই ইনভেস্টটা করেন। আপনি শুরুতে ইনভেস্ট করলে লস হবার চান্স 90%, সেটার গ্যারান্টিটা আমি দিতে পারি। সো ওভারঅল সবাই যে যার পজিশনে আছেন, যেখান থেকে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট, আজকেই নামা পড়েন। এই ভিডিওটা শেষ, আপনি এখনই শুরু করেন। শুরু করার পর যখন আপনি পারতেছেন না, সর্বোচ্চটা দিছেন ভাইয়া, আপনি কোনোভাবেই স্কেল আপ করতে পারতেছেন না, তখন আপনি চাইলে আমাকে মেল করতে পারেন। বাট শুরুতে ভিডিও দেখা শেষে মেল করতে কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না। সো আই থিঙ্ক আপনারা যদি এই ভিডিওটা দেখেন এবং নিজের লাইফে অ্যাপ্লাই করেন, এখান থেকে আই থিঙ্ক আমার থেকেও বেটার সলিউশনটা পাবেন। কারণ অলরেডি আমি কী কী ভুল করছি আপনি জেনে ফেলছেন। তো এই ভুলগুলো যাতে না হয় সেটা আমি রিকোয়েস্ট করবো। অ্যান্ড আই থিঙ্ক এই সবগুলো জিনিস ফলো আপ করলে আপনারও একটা বেটার রেজাল্ট আসার পসিবিলিটি আছে। বাঁধন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের দ্য গ্রোথ পডকাস্টে আসার জন্য। ইনশাল্লাহ আপনি যথেষ্ট ভালো একটা কাজ করতেছেন। প্রথমত আমি সত্যি বলতে ইন্সপায়ার্ড যে এরকম একটা সেট আপ নেওয়া বা এত বড় বড় গেস্ট আসা, এটা কিন্তু নট সো ইজি। আপনিও কিন্তু আপনার জায়গা থেকে অনেক হার্ড ওয়ার্ক করতেছেন, যেটা হয়তো বা আপনার এইজের বা আমাদের এইজের যারা আছে এগুলো কোনো কিছু চিন্তা ভাবনাও করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি। আমাদের যে তরুণ প্রজন্ম, আমার কথা হচ্ছে আমরা কিন্তু তরুণরাই কিন্তু বাংলাদেশ লিড করব অ্যান্ড করতেছি, বিষয়টা এরকম। সো আমরা যদি আপনাদের নিজেদের জায়গা থেকে, আমি যদি আজকে বাঁধন, আমার মতো আরও ১০ জন বাঁধন থাকতো, পুরো ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতে পারতো। সো আপনার মতো যদি আরও ১০ জন থাকতো, সবাই স্কিলফুল হয়ে যেত। তো আমরা চাই আমাদের জেনারেশনটা স্কিলড হোক, এটা আমার প্রত্যাশা। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা পডকাস্ট ইভেন্টে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমার অডিয়েন্স আপনাকে দুইজনকে আমার অনলাইন অফলাইন দুইটাই স্টোর বাঁধনস ওয়ার্ল্ড দুইটাকে ইনভাইটেশন রইল। থ্যাংক ইউ বাঁধন ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা আজকে আমাদের এই পডকাস্টের থ্রুতে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে বাঁধন ভাই যা কিছু শিখছে এবং উনি যা কিছু ভুল করছে এবং উনি যেখান থেকে ইন্সপাইরেশন পাইছে,
এই জিনিসগুলো যেন আমরা আপনার কাছে পৌঁছাইতে পারি, সো দ্যাট আপনি একটা ইন্সপিরেশন পান এবং আপনি একটা বিজনেস শুরু করেন। তো আমরা আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করতে, আবারও নতুন কোনো গ্রোথের গল্প নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সো আজকের দ্য গ্রোথ পডকাস্টের এপিসোড থেকে আমি সাইন অফ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।